সে আমার বাউন্ডুলে ঘুরি। হিমসাগর। সময়টা এখন হেমন্তকাল। ধান কাটার মৌসুম। প্রায়ই কৃষকদের ধান কাটতে দেখা যায়। ঘর থেকে বের হলেই বাতাসে আমন ধানের গন্ধে মৌ মৌ করে। বিকেলে আজ বাতাসে গতিবিধি বেশ ভালো। ঘুড়ি উড়ানোর উপযুক্ত সময়। গ্রামের ছেলে মেয়েরা এই সময়টাতে ঘুড়ি উড়ানোর খেলায় মেতে ওঠে। এই সাফি ঢিল দে সুতায় ঢিল দে ঠিক কইরা। ঘুড়ি কাটার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আশেপাশের ছেলেমেয়েরা উৎসুক হয়ে তাকিয়ে আছে। একটা ছেলে একাই পুরো 9 জনের ঘুড়ি কেটে দিয়েছে। এইটা কাটলে পুরো 10টা হবে। 7 বছরের সাফি সর্বোচ্চ চেষ্টা করছে যাতে তারা জিতে যায়। কিছুক্ষণের মাঝেই সকলের উত্তেজনার সমাপ্তি ঘটে। হই হুল্লোড়ে মেতে উঠে সবাই। কাটছে ঘুড়ি কাটছে রে। আমরা জিতসী দুরন্ত ভাই। শেষ পর্যন্ত খুবই দক্ষতার সাথে শেষ পর্যন্ত 10টা ঘুড়ি কেটেই ফেলল দুরন্ত। মাঠের ছেলেরা তাকে ঘিরে লাফাচ্ছে। সকলের হই হুল্লোড় থেকে বের হয়ে আসে সে। আরে ব্যাটা, অনেক দিন পর খেললাম দেখে হাত চলে গেছে। না হলে দেখিয়ে দিতাম এই আকাশ কি চিজ। দুরন্ত হেসে এগিয়ে গেল। আকাশকে জড়িয়ে ধরে তার পিঠে চাপড় দিয়ে বলল, ব্যাটা আর ভালা হইলি না। হাইরা গিয়াও গলাবাজি করস। আকাশ নিজেও প্রাণপ্রিয় বন্ধুকে জড়িয়ে ধরে। দুরন্ত এই গ্রামের ছেলে। ছোট থেকে বড় হওয়া পুরোটাই গ্রামেই হয়েছে। আকাশও গ্রামের ছেলে, তবে তার বাবার কর্মসূত্রে বদলি হওয়ায় বহু বছর আগেই তারা শহরে চলে যায়। আজ প্রায় অনেক বছর পর তার গ্রামের বাড়িতে এসেছে। তাদের গ্রামের নাম মিহিরপুর। আর 5টা গ্রামের মতো এই গ্রামেও বিদ্যুৎ এসেছে। গ্রামে এখন সবে শহুরে ছোঁয়া লাগছে। তবে ভালো করে খুঁজে দেখলে এখানে মাটির ঘরও দেখতে পাওয়া যায়। এখানকার ছেলেমেয়েদের জন্য একটাই স্কুল আছে। তবে সেটা মাধ্যমিক পর্যন্তই। উচ্চ মাধ্যমিক আর বিশ্ববিদ্যালয় পড়তে শহরে যেতে হয়, যা কেবল উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েরাই পারে। আকাশের বাবার বদলির জন্য আকাশ শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলতে পেরেছে। বর্তমানে সে একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার। অন্যদিকে গ্রামের ছেলে দুরন্ত। নামের মতোই তার দুরন্তপনার স্বভাব। গ্রামের এমন কেউ নেই যে দুরন্তর দুরন্তপানা সম্পর্কে অবগত নয়। আজ মতিউর চাচার দোকানের সন্দেশ তো কাল রহিম কাকার গাছের আম, আবার পৌরসু করিম মামুর পুকুরের মাছ চুরি করার জন্য গ্রাম কুখ্যাত সে। দুরন্তের আগে পরে কোনো নাম নেই। সে গ্রামের এতিমখানায় বড় হয়েছে। ছোট থেকে বন্ধুদের সাথে ওর বাড়িতে এটা সেটা চুরি করা নিত্যদিনের অভ্যাস ছিল। প্রথম খুব বকা খেত, মাঝে মধ্যে মারও পড়েছে, তবুও এগুলো একসময় অভ্যাস হয়ে গেছে। চুরি করলেও তার পরিমাণ কখনোই বেশি ছিল না। অল্প করে যা নিয়ে আসতো তাই এতিমখানার বাচ্চাদের সাথে ভাগাভাগি করে খেত। এখানকার মসজিদের ইমাম সাহেব তাকে পিতৃতুল্য স্নেহ আদর করতেন। তার অবদানেই সে মাধ্যমিক অবধি পড়েছে, নয়তো পড়াশোনা পাঠ সে বহু আগেই চুকিয়ে ফেলত। পড়াশোনার খাতিরে সে শুদ্ধ ভাষায়ও কথা বলতে পারে, তবে তার আঞ্চলিক ভাষায় কথা বলতেই বেশি ভালো লাগে। গ্রামের সবাই তার দুষ্টুমির জন্য অতিষ্ঠ হলেও আস্তে আস্তে তাদের চোখের মণি হয়ে উঠে দুরন্ত। একবার এক বৃদ্ধার বাড়ির আঙিনায় আম গাছের পাকা আম চুরি করতে গিয়েছিল সে। হঠাৎ কিছু পড়ার শব্দে সে লুকিয়ে পড়ে। কিন্তু পরক্ষণেই বৃদ্ধার গোঙানির আওয়াজ শুনে ধরা পড়ার ভয়ে উপেক্ষা করে বাড়ি ঢুকে। দরজা ভিড়িয়ে থাকার কারণে সহজেই ঢুকে গেল সে। ঢুকতেই দেখতে পেল বৃদ্ধা মাটিতে পড়ে গোঙাচ্ছে। সে দ্রুত গিয়ে তাকে ধরে, তবে অবস্থা বেগতিক দেখে আশেপাশের মানুষকে ডেকে এনে তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। বৃদ্ধার 2 ছেলে। তাদের বিয়ে হয়নি তখন। তারা দুজনেই খেতে কাজ করে। যা আয় হয় তাতেই তারা সংসার চালায়। বৃদ্ধা বেশি হাঁটাহাঁটি করতে পারেন না বলেই তারা দরজা ভিড়িয়ে যায়। তাই দরজা খুলতে বেগ পেতে হয়নি। যাই হোক, সেই 2 ভাই তাদের মায়ের অসুস্থতার খবর শুনেই ছুটে আসে। সময় মতো কবিরাজ দেখানোতে সেই যাত্রায় বৃদ্ধা বেঁচে যায়। বৃদ্ধার 2 ছেলে তার কাছে ঋণী। এরপর থেকেই বৃদ্ধা নিজে ডেকে এনে দুরন্তকে গাছের আম বড়ই দেয়। এখন অবশ্য সে বেঁচে নেই, তবে তার ছেলের বউ আছে। তারাও দুরন্তকে বেশ স্নেহ করে। সময় অসময়ে এই দুরন্ত এরকম কতজনের বিপদে পাশে থেকেছে তার হিসেব নেই। তা বড় মাস্টার, এবার কতদিনের জন্য আসছেন? আকাশ দুরন্তে কাঁধ জড়িয়ে ধরে। বাহ, এত সম্মান! তাও আমাগো গ্রেরামের সকলের চোখের মনি দুরন্ত বাবুর থেইক্কা, কি ভাগ্য আমার। দুরন্ত তার পিঠে জোরে এক থাবা বসায়। শালা, গ্রামের ভাষা দেখি এখনো ভুলিস নাই। আর এত পাম দিস না। অতি ভক্তি চোরের লক্ষণ জানিস তো। আকাশ হো হো করে প্রাণ খুলে হাসল। যে ভূমিতে জন্মাইছি সেই ভূমির ভাষা কেমনে ভুলিকো।
আর ভক্তিগিরি একটু না করলে হয় বল? তুই হলি এই গ্রামের নায়ক। সে যাই হোক, তোর কাছ থেকে এত সম্মান পাওয়া কি আর যে সে ব্যাপার নাকি? কিন্তু তুই আসতে না আসতেই যাওয়ার খবর নিচ্ছিস যে? ভাগিয়ে দেওয়ার এত তাড়া কেন? দুরন্ত হাসে। এরকম স্নিগ্ধ হাসি কতজন হাসতে পারে তা জানা নেই আকাশের। দুরন্ত আকাশ একই প্রাইমারি স্কুলে পড়েছে, যার সুবাদে তাদের বন্ধুত্ব হয়। শহরে থাকতেও আগে চিঠির আদান প্রদান প্রায়ই হতো তাদের। আজ তার বন্ধু কত বড় হয়েছে, তবে আজও তার হাসি, চোখভরা উদ্দীপনা আর দুরন্তপনার স্বভাব একই রকম আছে। এরকম টুকটাক হাসি ঠাট্টা করতে করতে তারা আকাশের বাড়ি চলে এলো। একতলা দালান বাড়ি। আকাশের বাবার টাকা দিয়ে এই বাড়ি বানানো হয়েছে। মূলত শহরে চলে যাওয়ার পরই এই বাড়িটি বানানো হয়েছে। বাড়ি দেখে রাখার জন্য হাশেম নামের একজনকে রেখেছে। আজ তাদের আসার খবর সে আগেই পরিষ্কার করে রেখেছে। আরে দুরন্ত না, কেমন আছিস? দুরন্ত আকাশের বাবা শহীদুল ইসলামকে দেখে সালাম দিল। এই তো চাচা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের দেখতে আসলাম। এই অধম ছেলের কথা তো ভুলেই গেছেন। শহীদুল ইসলাম সালামের উত্তর দিয়ে অমায়িক হাসলেন। এসে জড়িয়ে ধরলেন দুরন্তকে। আকাশ তার একমাত্র ছেলে। দুরন্ত আকাশের সাথে প্রায়ই তাদের বাড়িতে আসত। তিনি এবং তার স্ত্রী সাফিয়া খাতুন দুজনেই দুরন্তকে নিজের ছেলের মতো ভালোবাসেন। আরে ভুলে তো তাদের যাদের কথা মনে থাকে না, কিন্তু তুই তো সবসময় আমাদের মনেই ছিলি, তবে তোকে ভুলি কি করে বল? তুই যে আমাদের আরেক ছেলে। তাদের কথোপকথনের মধ্যেই সাফিয়া খাতুন বেরিয়ে এলেন। দুরন্তকে দেখতেই এগিয়ে গিয়ে তার মুখ নিজের হাতের মাঝে নিলেন। ছলছলে চোখে বললেন, আকাশের বাবা, এই আমাদের দুরন্ত না? সেই ছোট্ট দুরন্ত। দুরন্ত হেসে তাকে একপাশ থেকে জড়িয়ে ধরে। কেমন আছেন চাচি? এইবার সাফিয়া খাতুন কেঁদে দিলেন। কত বড় হয়ে গেছিস রে তুই দুরন্ত। আপনার ছেলে বুড়ো হয়ে যাচ্ছে আর আমি তার বন্ধু হয়ে কি করে ছোট থাকি বলেন? দুরন্ত কথায় সবাই হেসে ফেলল। আকাশ দুরন্তের পিঠে কিল মেরে বলল, কি বললি আমি বুড়ো হয়ে গেছি? বুড়ো নয়তো কি? এই মাত্র মা রলি, এইটা কোনো মা হলো নাকি? আমার তো মনে হলো পিঠে একটা চড়ুই পাখির পালক পড়েছে। আমাদের গ্রামের রহিম কাকার গায়ের জোর তোর থেকে বেশি। সে নাকি প্রতিদিন তার গোয়ালের গাভীর দুধ খায়, তুইও বেশি বেশি দুধ খাবি তবে যদি একটু বল আসে শরীরে। দুরন্ত কথায় আরেক দফা হাসাহাসি হলো। সাফিয়া খাতুন তাদের থামিয়ে বললেন, এই শোন, আজ রাতের খাবার আমাদের বাড়ি থেকে খেয়ে তবেই যাবি, এর আগে ছাড়ছি না কিন্তু। আজ হবে না চাচি। এইখান থেকে এখন ছায়ানিবাস এতিমখানার নাম যেতে হবে। আমি আপনারা থাকতেই আরেকদিন আসবো না হয়। তা বললে কি করে হয়? তাই বলে একদম খালি মুখে যাবি? অন্তত হালকা কিছু খেয়ে যা। দাঁড়া, আমি চা বসিয়েছি, এতক্ষণে হয়ে গেছে বোধ হয়। আমি এক্ষুনি নিয়ে আসছি। তিনি যেতে নিলেই দুরন্ত তাকে আটকে দিল। আহ চাচি, এত ব্যস্ত হবেন না। আমার পক্ষে আজ সত্যিই সম্ভব হবে না, আর তাছাড়াও তোমার হাতের চায় আমার কিছুই হবে না। আমি বরং অন্য একদিন এসে কবজি ডুবিয়ে তোমার রান্না খেয়ে যাব। তুমি মনে করে বেগুন আর শুটকি ভর্তা করবে, কিন্তু তোমার হাতের এই দুটো ভর্তা যা হয় না, আহা, ভাবতেই আমার এখন খাওয়ার লোভ হচ্ছে। সাফিয়া খাতুন হেসে ফেললেন তার কথা শুনে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তবে এই সপ্তাহের মধ্যেই আসিস কিন্তু। সামনের সপ্তাহে আবার আকাশের ভার্সিটি খুলে যাবে, তখন আমরা চাইলেও থাকতে পারবো না। দুরন্ত সম্মতি জানিয়ে চলে যাচ্ছিল, তখনই শহীদুল ইসলাম তাকে আবার থামালেন। এই শোন, আচ্ছা আলী ভাই কেমন আছে এখন জানিস? আমার সাথে তো যোগাযোগই হয়নি। এত বছর পর আসলাম, তুই কাল পারলে তাকে নিয়ে আসিস তো, আর না হয় আমরাই যাব কাল তাকে দেখতে। আজ তো এদিকটা সামলাতেই বেলা গড়িয়ে গেল। আলী ভাই নামটা শুনতেই দুরন্তের হাস্যোজ্জ্বল মুখে মলিনতা দেখা গেল। সে কষ্ট করে জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল না। মাস্টার মশাই তো আর নেই চাচা। বছর 7 আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কথাটা শুনেই সকলে স্তব্ধ হয়ে গেলেন। মহসিন আলী ছিলেন স্কুলের শিক্ষক। শিক্ষকতার সুবাদে প্রায় সব ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে তার সখ্যতা ছিল। তবে শহীদুল ইসলামের সাথে তার সম্পর্ক ছিল ভিন্ন। মূলত তার স্ত্রী রেহেনা বেগম ছিলেন সাফিয়া খাতুনের সই। সেই হিসেবে আত্মীয়তার সম্পর্ক ছিল তাদের। যেই বছর মহসিন আলী মারা যান, সেই বছরই তার স্ত্রী রেহেনা বেগমও মারা যান। স্বামী হারানোর শোকে পাথর হয়ে গিয়েছিলেন তিনি। স্বামী হারানোর 1 মাসের মাথায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহসিন আলীর একদিন সকালে প্রচুর বুকে ব্যথা ওঠে। গ্রামে হাসপাতাল না থাকলেও গ্রামের বাইরেই হাসপাতাল আছে। মূলত কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে তাকে নিয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তার আগেই তার আয়ু শেষ হয়ে যায়। তার ঠান্ডা নিথর দেহ পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করা হয়, আর রেহানা বেগম তো সেই ঘটনার 1 মাসের মাথায় এক রাতে ঘুমের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাদের এরকম মৃত্যুর কথা শুনে সাফিয়া খাতুন ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি পড়ে যাওয়ার আগেই আকাশ তাকে আগলে ধরে, আর শহীদুল ইসলাম একদম পাথর বনে দাঁড়িয়ে আছে। আকাশ তার মায়ের অবস্থা বেগতিক দেখে তাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়। শহীদুল ইসলাম কোনো মতে বললেন, আলী ভাইয়ের একটা মেয়ে ছিল না? কি যেন নাম? তুলি। তিথিয়া তাবাসসুম তুলি। হ্যাঁ হ্যাঁ, ওর কি খবর? শহীদুল ইসলামের কথা কেমন জড়িয়ে আসছে। দুরন্ত দ্রুত গিয়ে হাশেম কাকার কাছ থেকে চেয়ার নিয়ে শহীদুল ইসলামকে বসায় আর কাকাকে বলে পানি আনতে। শহীদুল ইসলাম চেয়ারে বসতেই শরীর এলিয়ে দিলেন। দরদর করে ঘামছেন তিনি। হঠাৎ করেই তিনি উপলব্ধি করলেন তার শরীর খারাপ লাগছে। হাশেম কাকা পানি আনতেই দুরন্ত শহীদুল ইসলামকে পানি পান করাই। শহীদুল ইসলামের হাত দুটো অবধি কাঁপছে। দুরন্ত বুঝতে পারে প্রিয়জনের আকস্মিক মৃত্যুর কথা শুনে তা সহ্য করতে পারছেন না তিনি। দুরন্ত তাকে নিয়ে ঘরে যেতে চাইলেও তিনি রাজি হন না। নিজে একটু স্বাভাবিক হতেই দুরন্ত 2 হাত ধরেন। আমি ঠিক আছি। আগে তুই বল আলী ভাইয়ের মেয়ের কি খবর? সে ভালো আছে চাচা। এসব খবর পরেও নেওয়া যাবে, আপনি এখন বিশ্রাম নিন। না না, বললাম তো আমি ঠিক আছি। সে কি এই গ্রামে আছে? তুই শুধু একবার আমায় নিয়ে যাবি তার মেয়ের কাছে। আমি তার সাথে দেখা করতে চাই। সে এই গ্রামে তার বাড়িতেই আছে চাচা। আমি আপনাকে নিয়ে যাব, আপনি শান্ত হন। তুই আমাকে এক্ষুনি নিয়ে চল, এক্ষুনি। চাচা শান্ত হন, আপনার শরীর ভালো না, ওদিকে চাচিও অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা একটু সুস্থ স্বাভাবিক হন। আর সে তো এই গ্রামেই আছে, আমি না হয় কালই আপনাদের নিয়ে যাব, নিশ্চিন্ত থাকুন। শহীদুল ইসলাম কতটুকু শান্ত হলেন তা বোঝা গেল না, তবে হাশেম আর দুরন্ত তাকে ঘরে নিয়ে যেতে উদ্যত হলে সে আর আপত্তি করলেন না। তারা দুজন মিলে তাকে ধরে নিয়ে ঘরে রেখে এলো। সাফিয়া খাতুন ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছেন। হাশেমের স্ত্রী তার মাথায় পানি ঢালছেন। আকাশ তার বাবাকে শোবার ঘরে মায়ের পাশে বসিয়ে রেখে দুরন্তর সাথে বাইরে আসে। এইসব কিছু আগে আমাকে বলিসনি কেন তুই? কিভাবে বলি বল? আমাদের গ্রামে সবে শহরের বাতাস লেগেছে। দোকানে এখন টেলিফোন থাকলেও তোদের টেলিফোন নম্বর আমার কাছে ছিল না, আর তোর ঠিকানাটাও মাঝে হারিয়ে ফেলায় বিগত বছরে আর চিঠিও লিখতে পারি নাই। আকাশ হতাশার শ্বাস ত্যাগ করে। দুরন্ত আকাশের পিঠ চাপড়ে বলে, আমি এখন আসি কেমন? তুই চাচা চাচির কাছে যা বরং। তাদের খেয়াল রাখিস। আমি আবার কালকে আইসা দেইখা যামুনে। আকাশ মাথা নাড়ল। দুরন্ত বিদায় নিয়ে চলে গেল। ধরণীতে এখন সন্ধ্যা নেমেছে। সূর্যাস্ত হয়েছে। আকাশে লালাভ আভার দেখা মিলছে। পাখিরা তাদের ঘরে ফিরে যাচ্ছে, অথচ দুরন্তের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। সে রাতে বাচ্চাদের সামলে আজ হয়তো মসজিদেই রাত কাটাবে। তার না আছে নির্দিষ্ট ঠিকানা, না আছে নির্দিষ্ট কর্মস্থান। সে তো এদিক সেদিকে ঘুরে বেরিয়েই দিন পার করে। অবশ্য ছায়ানিবাসে যে তার একেবারেই ঠাঁই নেই বললে ভুল হবে। এখানকার বাচ্চাদের দেখভাল করার দায়িত্ব তো সেই পালন করে বলতে গেলে। এখান থেকে তার দুবেলা খাবার জুটে যায় নিশ্চিন্তে। আর থাকার জন্য মসজিদ। মাঝে মধ্যে এতিমখানার বাচ্চাদের সাথেও রাত কাটিয়ে ফেলে। জীবনে বেঁচে থাকতে আর কি চাই? এতিমখানার কাছে আসতেই হঠাৎ চোখ গেল বা পাশে থাকা মাটির ঘরটার উঠোনে। ছিমছাম একটা ঘর, বাইরে ছোট্ট একটা উঠোন। তার সামনে সদর দরজা হাট করে খোলা। আজ বোধ হয় এখনো দরজা লাগানো হয়নি। খোলা দরজা এখনো লাগানো হয়নি দেখে হঠাৎ করেই খারাপ চিন্তায় দুরন্তর বুকটা ধক করে উঠল। অন্য সময় হলে এই ভর সন্ধ্যায় এই বাড়িতে বিনা অনুমতিতে সে যায় না, তবে আজ তার তোয়াক্কা না করেই হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়িতে। রংতুলি, এই রংতুলি বাড়ি আছস? রংতুলি দেখ, ফাজলামি করবি না। উত্তর দিতেছিস না কেন? তবে অপরপক্ষ থেকে কোনো রূপ সাড়া পাওয়া গেল না। দুরন্ত উদ্ভ্রান্তের মতো ঘরে ঢুকে খুঁজতে থাকল। মাটির ঘরটায় মোটে 2টো ঘর। একটায় মহসিন আলী আর তার স্ত্রী থাকতেন। ঘরটায় আসবাবপত্র বলতে শুধু একটা খাট আর পুরনো দিনের আলমারি। আর আরেকটা ঘর মূলত বৈঠকখানা। একটা খাট আছে আর একটা টেবিল। উঠোনের এক কোনায় মাটির চুলা। বাড়ির একপাশে বাথরুম আছে, তবে পানি আনতে কলাপাড়ায় যেতে হয়, যা বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই। দুরন্ত কোথাও তুলিকে না পেয়ে বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে যেতে নিল, তখনই কাঙ্ক্ষিত মুখের দেখা মিলল। আরে বাউন্ডুলে সাহেব, তুমি এখন এই সময়ে আমাগো বাড়িতে কি করো? কোনো দরকার আসিল কি?
তুলি দুরন্তকে বাউন্ডুলে সাহেব বলেই ডাকে আর দুরন্ত তাকে রংতুলি বলে ডাকে। তুলিকে দেখতেই তার দিকে এগিয়ে এসে সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই ভরসন্ধ্যা বেলায় কোথায় গেছিলি তুই? সাহস বাড়ছে তোর? কি হইল, চুপ কইরা আসসকে? বল। এমন ভয়ঙ্কর ধমকে তুলির অন্তরাত্মা কেঁপে উঠল। সে তার হাতের কলসি মাটিতে রেখে সোজা হয়ে দাঁড়ায়। আমি তো কলাপাড়া থেইকা পানি আনবার গেছিলাম, তো মাঝপথে ছুটকির লগে দেখা হইয়া গেল। হের মায় আমারে দরকারে ডাকছিল। কাল থিক্কা ছুটকিও আমার কাছে কাম শিখব এইডা কইতে, কিন্তু আমারে ছাড়তেছিল না সহজে, তাই দেরি হইয়া গেছে। আর আইজি পানি বিকালের দিকে শেষ হইয়া গেল, নইলে আমি এই সন্ধ্যায় কখনো পানি আনতে যাই? তুলির লম্বা কথা শুনেও দুরন্তের রাগ একটুও কমেনি। ছুটকি কইল, আর অমনি তোর যাওন লাগব? দুনিয়ার সবার দরকারেই কি তোর যাওয়া লাগে? নিজেরে কি মনে করস কি তুই? এই তুই কোথাকার দিলদরিয়া মানুষ রে, যে সব মানুষের সমস্যা তোরেই দেহন লাগে? আরে নিজের ভালা একজন পাগলেও বুঝে, আর তুই? এই ভর সন্ধ্যায় কখন কোন বিপদ আসবো তার কোনো ঠিক ঠিকানা আসে? নাকি এখন বিপদও তোরে কইয়া আসে যে আমি আইতেছি, সাবধান হ? কি হইল ক? তুলির মেজাজ এবার বেজায় খারাপ হচ্ছে। যদিও এই সময় আসলেই বাইরে থাকা নিরাপদ না, তবুও সে তো ইচ্ছে করে করেনি। একজন দরকারে ডাকলে কি আর না যে পারা যায়? আর যে বলছে সে নিজেই তো দৌড়ে বেড়ায় এসব কাজে, অথচ তার বেলাতেই দোষ। তুলি দীর্ঘ শ্বাস ফেলে বলল, দেহ আমার এখন খুব ক্লান্ত লাগতেছে। মানতেছি আমার ভুল হইছে, এই সন্ধ্যায় বাইরে থাকা উচিত হয় নাই, কিন্তু তাই বইলা এত চিল্লাচিল্লি করার তো কোনো কারণ নাই। তুমি আমার জন্য চিন্তা করো বুঝছি, কিন্তু তুমি এত অস্থির হইতাছো কেন? আমি তো আর মই। তুলি, এইবারের ধমকটা বেশ জোরেই ছিল। সন্ধ্যা নেমেছে বলে এদিকটায় তেমন কেউ নেই, নয়তো গ্রামের মানুষ জড়ো হয়ে কাহিনী রটিয়ে ফেলত। তুলিদের বাড়িটা এতিমখানার কাছে, তবে তার বাড়ির কাছে আর কোনো বাড়ি নেই। এই জন্যই তো কলাপাড়াটা বেশ দূরে। এতিমখানায় অবশ্য একটা আছে, তবে সেটা ইদানিং সমস্যা দেখা দিয়েছে। সেটা ঠিক করতে আরও দিন দুয়েক সময় লাগবে। মানুষ না থাকলেও আসতে কতক্ষণ? তুলি ভয় পেলেও এবার নিজেকে শক্ত করল। আর একবার ওই শব্দটা উচ্চারণের সাহস করবি না তুলি। মরার খুব শখ হইছে না তোর? তুই জানিস তোরে পাগলের মতো খুঁজতাছিলাম আমি। তোরে না পাইয়া কি চিন্তায় পড়ছিলাম বুঝতে পারিস তুই? তা বুঝবি কেমনে? বুঝার মতো বুদ্ধি থাকলে তো তুই তো এতদিনে বুঝাই যাইতি যে আমি তোরে। এইবার দুরন্তের হুঁশ ফিরল। এতক্ষণ রাগের মাথায় কি কি বলে ফেলেছে সে। অন্যদিকে তুলি হঠাৎ দুরন্তকে চুপ করতে দেখে বলল, কি হইল, চুপ কইরা গেলাকে? পুরা কথা শেষ করো। আচ্ছা থাক, আর কম লাগবো না, এইবার আমিই কই। তোমার এই বাড়াবাড়ি চিন্তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দয়া লাগে আর কষ্ট কইরা আমার মতো অভাগীর জন্য চিন্তা কইরা নিজের সময় নষ্ট কইরো না। আমার এখন বেশি কথা কইতে মন চাইতেছে না, তুমি বরং এখন যাও। দুরন্ত আর কথা বাড়ালো না, দ্রুত হেঁটে চলে গেল। তার হৃদযন্ত্রের ক্রিয়া এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তুলিকে না দেখে, এই জন্যই তো উল্টাপাল্টা কথা বেরিয়ে গেছে। সে মসজিদে ঢুকে বর্ষর একটা দম নিল। না, হেই মেয়ে তাকে জ্বালিয়ে মারবে। আর একটু হলেই তো সব বলে দিচ্ছিল। তবে এর আগে যে কথাগুলো বলেছে তার জন্য এখন অনুতপ্ত বোধ করছে। এখন তার ওসব কথা রাগের মাথায় বলা উচিত হয়নি। শেষে তুলি নিজেকে অভাগী বলে সম্বোধন করল। এই পৃথিবীতে অভাগা তো তার নিজের হওয়া উচিত, অথচ সে কিনা আরেকজনকে অভাগী বানিয়ে দিল আজ। দুরন্ত আকাশের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। না, কাল তো যাবেই আবার তুলির বাড়ি, তখন গিয়ে না হয় তার রংতুলির রাগ ভাঙাবে। সে আর দেরি না করে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ছায়ানিবাসে চলে গেল। ওদিকে দুরন্ত যাওয়ার পর নিজের দেহকে টেনে নিয়ে হারিকেন জ্বালিয়ে উঠোনে রাখা মোড়ায় বসল তুলি। এতক্ষণ চেপে রাখা কান্না এবার বেরিয়ে আসতে চাইছে। তুলিও আর আটকালো না। আজ বহু দিন পর কাঁদল মন খুলে। তার এই গ্রামে আপন বলতে বোধ হয় ওই বাউন্ডুলেটাই আছে, নয়তো বাকিরা আজ আছে কাল নেই। তার মা বাবার পর আর কোনো আত্মীয় স্বজন নেই। তারা বহু আগেই জীবনের পাঠ শেষ করেছেন। মা বাবা হারিয়ে এই নিঃস্ব মেয়েটিও হারিয়ে যেত যদি না দুরন্ত এসে তাকে সাহস না দিত। ছেলেটা সবচেয়ে বেশি তাকে আগলে রেখেছে। এই যে এখন সে স্বাবলম্বী, হাতের তৈরি নানা কাজ করে, তা বিক্রি করে 2 পয়সা আয় করছে, এসবের পিছনে তো দুরন্তরই ভূমিকা বেশি। বরং এখন সে আরও 5টা মেয়েকে স্বাবলম্বী করতেও এগিয়ে যেতে পারে।
এসবের মুখ্য ভূমিকা এই তো দুরন্ত পালন করেছে, যদিও এর জন্য গ্রামের মানুষের কটূক্তি তাকে কম শুনতে হয়নি, তবুও দুরন্ত সেগুলো উপেক্ষা করে তাকে সাহায্য করেছে। একদম ছায়ার মতো তার প্রতি পদক্ষেপে পাশে থেকেছে। এখনো আড়ালে আবডালে লোকের কুমন্তব্য শোনা গেলেও সরাসরি কেউ কিছুই বলে না। আর এখন তো মহিলাদের সঙ্গে মিলে সে হাতের তৈরি বিভিন্ন মাটির জিনিস বানিয়ে বিক্রি করে। যদিও তার ন্যায্য মূল্য জুটে না, তবুও দুমুঠো চাল কিনতে পারে, আর তাছাড়াও গ্রামের মানুষের সামনাসামনি কটূক্তি থেকে অন্তত মুক্তি মিলেছে। দুরন্তর পর ছায়ানিবাসের মানুষদের কাছে সে অনেক বেশি কৃতজ্ঞ। বিশেষ করে রুকাইয়া আপা। তিনি এতিমখানায় কাজ করেন। বড় বোনের মতো সবসময় তুলিকে শাসনে আদরে আগলে রেখেছেন। দুরন্তর সব ভালো লাগলেও মাঝে মাঝে তুলির তার দুরন্তপানাকে অতিরিক্ত মনে হয়। সবার সাহায্য করে বেরিয়ে দিন শেষে নিজের জন্য সে কিছুই করে না। বললেও হেসে উড়িয়ে দেয়, এই জন্যই তো সে বাউন্ডুলে সাহেব বলে ডাকে। তবে আজকের মতো ধমক সে আগে কখনো দেয়নি। কিছু কথা থাকে যার আঘাতে মনের গভীরে খুব সূক্ষ্ম দাগ ফেলে দেয়, আজ দুরন্ত সেই আঘাত দিয়েই তার মনে দাগ কেটে ফেলেছে। তুলি বেশি দূর অবধি পড়েনি। তার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্তই তার পড়াশোনা চলছিল। তিনি মারা যাওয়ার পর তুলির পড়াশোনাও যেন মারা গিয়েছে। অষ্টম শ্রেণী অবধিই তার জ্ঞান সীমাবদ্ধ। মূলত সে পড়াশোনায় ধীর গতির ছিল। একমাত্র তার বাবাই ধৈর্য ধরে তাকে পড়াতেন। তার বুঝতে সময় লাগলেও মনে থাকত ভালো। তবে তার বাবা মারা যাওয়ার পর মায়ের তাকে ছেড়ে চলে যাওয়া, আবার পাড়ার লোকের কটূক্তি মেয়ে বলে বিয়ে করে ফেলার জন্য চাপ, সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। এই সময়ে দুরন্ত আর গোটা ছায়া নিবাসের লোকদের পাশে পেয়ে বিধ্বস্ত সময়ে একটু আশার আলো দেখতে পেয়েছিল, নয়তো এই তুলি কবেই হারিয়ে যেত। হাতের কাজে সে বারবারই দক্ষ। এই গুণ অবশ্য তার মার থেকেই পেয়েছে। সেটাকেই দুরন্ত কাজে লাগিয়ে তাকে আয়ের উৎস খুঁজতে সাহায্য করেছে। কতটা সময় এসব পুরনো স্মৃতির পাতায় ব্যয় করেছে জানা নেই তুলির। সে উঠে দাঁড়ালো। সে জানে আজ রাতে আর তার গলা দিয়ে খাবার নামবে না। তাই সে ভাতে পানি ঢেলে রাখল। একদিকে তার ভালোই হলো। কাল সকালের তার আর খাবারের বন্দোবস্ত করা লাগবে না। পেঁয়াজ মরিচ লবণ আর পান্তা ভাত। তার জন্য এই খাবারই অমৃত। পরের দিন সকাল সকাল দুরন্তর আগমন ঘটে আকাশদের বাড়ি। আজ বাড়িতে কেমন একটা তাড়াহুড়োর দেখা মিলছে যেন। তবে আকাশকে তার কোথাও নজরে পড়ল না। এর মধ্যে শহীদুল ইসলাম দুরন্তকে দেখে এগিয়ে যেতেই সে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। তোর অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। চাচা, এখন আপনার শরীর ভালো? আর চাচি কেমন আছেন এখন? আরে শরীর এখন একদম ফিট আছে। তোর চাচিও একদম সুস্থ আলহামদুলিল্লাহ। চাচা, আজ বিশেষ কিছু নাকি? এত আয়োজন দেখে তো মনে হচ্ছে বাড়িতে বিয়ে লাগবে। তা আপনারা কি বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন নাকি? দুরন্ত নেহাতি মজার ছলে কথাটা বলেছে, তবে তার কথা শুনে শহীদুল ইসলাম হো হো করে হেসে দিলেন। আরে বাহ, বুঝতে পেরে গেছিস তাহলে। কিন্তু বিয়ের জন্য পাত্রীর রাজি হওয়া লাগবে। পাত্রী রাজি থাকলে কালই তাকে ঘরে তুলে ফেলব। কি গো, আকাশের বাবা হলো তোমার? ও দুরন্ত বাপ, তুই এসেছিস। তোর অপেক্ষাতেই ছিলাম, একটু দাঁড়া, হাশেম ভাই এলেই আমরা যাব। চাচি, আপনি আপনার সতীনকে আনতে এত আয়োজন করেছেন? বিস্ময় হতবাক হয়ে দুরন্ত কথাটা বলল সাফিয়া খাতুনকে। তবে এ কথা শুনে শহীদুল ইসলামের কাশি উঠে যায়। এসব তুই কি বলছিস? কিসের সতীন, কার সতীন? আরে একটু আগে চাচাই তো বললেন যে সে নাকি পাত্রী দেখতে যাচ্ছেন, আর পাত্রী রাজি থাকলে কালই নাকি তাকে বিয়ে করে আনবেন। শহীদুল ইসলাম আকাশ থেকে পড়লেন কথাটা শুনে। সে কখন এমন কথা বললেন? সে পারেন না দুরন্তকে চিবিয়ে খেতে। সে বলল কি, আর বলদটা বুঝল কি? সাফিয়া খাতুন ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেললেন। আরে বাবা, সতীন দেখতে যাচ্ছি না, যাচ্ছি তো বৌমা দেখতে। তুই যে কি উল্টা পাল্টা কথা বলিস না। আমার সতীন আনা কি এতই সহজ নাকি? আমার সতীন আনতে গেলে এই বুড়োর ঘাড়ে কটা মাথা থাকে আমিও দেখব। শেষের কথাটা চিবিয়ে চিবিয়ে বললেন সাফিয়া খাতুন। শহীদুল ইসলাম তার কথা শুনে মেকি হাসলেন। আহারে, রাগ করছো কেন? এই বলদটা কি না কি বলল, আর তুমিও তাই শুনে খামোখা রাগ করছো? আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি আমার অতি সুন্দরী বেগম সাহেবাকে ছেড়ে আরেকজনকে দেখতে যাব? এই চিন্তা করাও পাপ, তওবা তওবা। দুরন্ত মুখ হাত চেপে চেপে ধরে, কোনো মতে তার হাসি আটকালো। সাফিয়া খাতুন তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কথাটা মাথায় থাকে যেন। এর মধ্যেই হাশেম দু হাত ভর্তি মিষ্টি আর কিছু ফলমূল নিয়ে আসেন। দুরন্তর কিছুই বোধগম্য হয় না। শহীদুল ইসলাম তাকে তাড়া দেয় এবার তুলিদের বাড়িতে যাওয়ার জন্য।
তুলিদের বাড়ির উদ্দেশ্যে বেরোতেই আকাশের দেখা মিলল। তবে তার মুখটা আধারে ছেয়ে গেছে। দুরন্ত তাকে কিছু জিজ্ঞেস করতে যেও পারল না। তারা একটা ভ্যানে করে তুলিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথেও আর আকাশের সাথে তেমন কথা বলার সুযোগ পায় না। দেখো তো আপা, এইটা ঠিক হইছে না। আগের থেইকা ভালা হইছে, কিন্তু এই জায়গায় রংটা একটু হালকা হইব, তুই একটু সাদা রং দিয়া এইটা ঠিক কর। আইচ্ছা। ছুটকি আবার নিজের জায়গায় বসে রং করতে লাগলো। তুলি মাটির জিনিসে রং করছে। গত 2 দিন আগে এগুলো শুকাতে মজনু মিয়ার কাছে দিয়ে এসেছিল। সে এগুলোকে শুকিয়ে পুড়িয়ে আজ ভোরে তুলিকে দিয়ে গিয়েছে। এখন সে আর কিছু মেয়েরা মিলে তা রং করছে। তারা মূলত মাটির জিনিস তৈরি করে, সেটা 2 দিন ধরে শুকিয়ে নিয়ে আসে, তারপর রং করে সেগুলো হাটের দোকানীদের কাছে বিক্রি করে। কিরে তুলি, তুই এহনো এইসব নিয়া পইরা আসোস? এইগুলা পরে করিস আগে জাগিয়া ভালা একখান শাড়ি পিন্দায়। শহর থিকা তোর সাফিয়া খালায় আইতেছে তোরে দেখতে। হঠাৎ করেই রুকাইয়া আপা এসে তুলিকে এই কথা বলে। তুলি কিছুই বুঝতে পারে না। তার জানা মতে তো এমন কোনো আত্মীয় থাকার কথা না যে কিনা শহর থেকে তাকে দেখতে আসবে। কোন সাফিয়া খালা গো আপা? আমি তো এমন কাউরে চিনি না। আরে তুই চিনতে পারতেছস না? সাফিয়া খালা তোর মায়ের সই। খালায় তো প্রায়ই তার সই এর কথা কইতো। এবার তুলির মনে পড়ে, তার মা প্রায়ই তার সইয়ের গল্প শোনাতো তাকে। অনেক চাইতেন মৃত্যুর আগে একবার তার সইয়ের দেখা পেতে, তবে তার ভাগ্য বোধ হয় চায়নি। শহীদুল খালু আর সাফিয়া খালাকে সে যখন দেখেছে তখন কেবল সে হাঁটতে শিখেছে। কথা বলাটাও ভালোভাবে রপ্ত হয়নি তখনও। তাই তো তাদের চেহারা তেমন মনে নেই তার। তার চিন্তায় ছেদ পড়ে আবার রুকাইয়া আপার ডাকে। এই ছুটকি একটু সাফিরে কইয়া দোকান থেইকা মিষ্টি দই আনতে, কত মেহমান আইতেছে, চা নাস্তার ব্যবস্থা করতে হইব তো। আর তুলি খাড়াইয়া না থাইকা জাগিয়া হাত মুখ ধুইয়া ভালা একখান কাপড় পর। গতকাল দুরন্ত ছায়া নিবাসে গিয়েই রুকাইয়াকে বলে রেখেছিল আজ যে সাফিয়া খাতুনরা আসবে। তাই তো সেখানকার কাজ সামলে তাড়াহুড়ো করে এখানে এসেছেন তিনি। তবে তার তাড়া থাকলেও তুলির মধ্যে তেমন কোনো তাড়া দেখা যায় না। সে গিয়ে বাড়ির একপাশে বালতি থেকে পানি ঢেলে হাত মুখ ধুয়ে নেয়। পরনের শাড়িতে রং লেগে আছে। আগেও লেগেছিল, সেই দাগ উঠেনি। তবুও সে কাপড় পাল্টালো না। এইটাই তো তার পরিচয়। অন্যরা দেখে কি মনে করে তাতে তার কিছুই যায় আসে না। শুধুমাত্র লোকে কি ভাববে এই জন্য তার নতুন কাপড় পরার কোন মানেই হয় না। যদিও তার তেমন কোনো নতুন কাপড়ও নেই, তবুও পরিষ্কার অন্য কোনো পোশাক পরিধানের প্রয়োজন বোধ করল না সে। তুলি তার শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে উঠোনে এলো। উঠোনে আসতেই কেউ তাকে হুট করে জড়িয়ে ধরে। আকস্মিক জড়িয়ে ধরায় সে কিছুটা পিছিয়ে যায়। তুলি তার মুখ দেখতে পায় না, তবে ফুপানোর আওয়াজ পায়। তুলি জড়ানো কণ্ঠ শুনে, তিথি, আমার রেহুর সেই ছোট্ট তিথি কত বড় হয়ে গেছে। আমায় মাফ করে দিস মা। তোদের দুর্দিনে থাকতে পারিনি। সইয়ের সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারিনি, আমায় মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। সাফিয়া খাতুন তুলিকে জড়িয়ে ধরে একই বিলাপ বারবার করতে থাকে। তুলির চোখ ভিজে ওঠে। কেন যেন এই প্রথম মায়ের পর কোনো নারীর স্পর্শে মামা একটা অনুভূতি পাচ্ছে। মায়ের বান্ধবী হওয়া সত্ত্বেও কেন তার এই অনুভূতি হচ্ছে জানা নেই, তবে এই মহিলাকে ঝাপটে ধরে তারও কাঁদতে ইচ্ছে করছে। মায়ের চেহারাটা বারবার স্মৃতির পাতায় ভেসে উঠছে। ঝাপসা চোখে একবার তাকিয়ে দেখল ভদ্র মহিলাটিকে। সাফিয়া খাতুন তুলির চোখ মুছে তার মাথায় স্নেহের পরশেকে দিতেই তুলি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এভাবে কখনো কেউ মায়ের মতো আদর দেয়নি। তাই তো আজ সেরকম অনুভূতি পেয়ে নিজেকে আটকালো না। আকাশ উঠোনের একপাশে দাঁড়িয়ে আছে। তার খারাপ লাগছে না যে এমন নয়, তবে এখানে আসার কারণটার জন্য সে কিছুই প্রকাশ করে না। দুরন্তর নিজের চোখও ভিজে যায়, তবে সে তা কাউকে না দেখিয়ে দ্রুত গিয়ে রুকাইয়াকে সাহায্য করতে চলে যায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু যতবারই মাস্টার মশাই এর মৃত্যুর কথা মনে পড়ে তার চোখ ভিজে ওঠে। মানুষটা তো তারও অভিভাবক ছিল। শিক্ষক পিতৃতুল্য কথাটা আলী মোহসিনের বেলায় শতভাগ সত্য কথা। তিনি তার প্রত্যেকটা ছাত্রকে নিজের ছেলের চোখে দেখতেন। দুরন্তকেও তেমন ভাবেই মানুষ করেছেন। তার জন্য চোখে জল আসাটাই স্বাভাবিক। শহীদুল ইসলাম এবার এগিয়ে গিয়ে তুলির মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তিথিয়া মা আর কাঁদে না। আচ্ছা, তোমার কি মনে আছে আগে আমাকে দেখলেই তুমি গালু বলে দৌড়ে এসে আমার কোলে চড়ে বসতে, কিন্তু এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো, এখন তোমাকে আর আমি কোলে নিতে পারবো না। এই কথা শুনে তুলি কান্নার মধ্যেও হাসল। তার সেই শৈশবের স্মৃতি তেমন একটা মনে নেই। তবে এখন তার নিজেকে বেশ হালকা লাগছে।
সাফিয়া খাতুন নিজের চোখ মুছলেন, তবে আজ চোখ দুটো বড্ড বেশি বেইমানি করছে। কিছুতেই কান্না থামছে না। রুকাইয়া আর দুরন্ত চেয়ার টেবিল নিয়ে আসে। তুলি নিজেও সেখান থেকে গিয়ে রুকাইয়াকে খাবার আনতে সাহায্য করে। তিথিমা, আয় তো আমার পাশে একটু বসো। তুলি চুপচাপ বসে সাফিয়া খাতুনের পাশে একটা মোড়া নিয়ে। দুরন্ত উঠোনের একপাশে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি নত মস্তকে থাকা তুলির দিকেই। কেন যেন আজ তার বুকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে সে তার মূল্যবান কিছু হারিয়ে ফেলবে। শহীদুল ইসলাম গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন, বলছিলাম আজ আমরা এখানে মূলত একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাবের কথা শুনতেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে এলো। কিন্তু দুরন্ত তুলি আর রুকাইয়া কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের দিকে আছে। কি প্রস্তাব খালু? সাফিয়া খাতুন তুলিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বললেন। আমি বলছি রুকাইয়া, আমরা চাচ্ছি তিথিকে আমাদের মেয়ে হিসেবে নিয়ে যেতে। তারা কিছু বুঝতে পারল না। রুকাইয়া ইতস্তত করে বলল, আপনার কথা ঠিক বুঝবার পারলাম না খালা, যদি একটু পরিষ্কার কইরা কইতেন। শহীদুল ইসলাম হেসে বললেন, আসলে আমরা বোঝাতে চাইছি যে তিথিয়া মাকে আমরা আমাদের ছেলে আকাশের বউ করে নিয়ে যেতে চাই। তিথিয়ার মা বাবার অনুপস্থিতিতে যেহেতু তোমরাই ওর অভিভাবক, তাই তোমাদের সামনেই প্রস্তাবটা রাখলাম। রুকাইয়া খুশি হয়ে বলল, এত মেলা ভালা প্রস্তাব খালু। আমাগো তুলির সংসার হইব, এর থেইকা ভালা আর কি হইতে পারে। এহানে আমাগো কোনো আপত্তি থাকবার প্রশ্নই আসে না। আর যার বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম তার কি কোনো আপত্তি আছে? কি রে তিথি, হবি না আমার মেয়ে? আচ্ছা, তুলিকে কি প্রশ্ন করা হলো নাকি কোনো কিছু চাপিয়ে দেয়ার আগে তাকে অগ্রিম জানান দেওয়া হলো? সে তো বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। অন্যদিকে বিয়ের প্রসঙ্গ উঠতেই আকাশ চেয়ার ছেড়ে উঠে গটগট করে হেঁটে চলে গেল। তুলি অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল। এই গ্রাম, তার মা বাবার স্মৃতি জড়িত বাড়ি ছেড়ে তাকে শহরে যেতে হবে, তাও কিনা সম্পূর্ণ অপরিচিত একটা ছেলের জীবনসঙ্গী হয়ে। কিন্তু সে যে অন্য কারোর জীবনসঙ্গী হওয়ার এক বুক আশা বেঁধে বসেছিল, কই সে তো পুরো নির্বিকার হয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারও কি মনে একই ঝড় উঠেছে, যেই ঝড় তুলির ভিতরটা নিঃশেষ করে দিচ্ছে? দুরন্তের দিকে একবার তাকালো সে। দুরন্তর দৃষ্টিও তার দিকেই ছিল, ফলে দুজোড়া চোখের মিলন হয়। তবে আদেও কি কেউ কারো অনুভূতির কথা বুঝতে পারল? এদিকে সাফিয়া খাতুন উদ্বিগ্ন হয়ে আছেন, তার উত্তর শোনার অপেক্ষায়। তুলি থেমে থেমে বলল, আমার একটু সময় চাই খালা। বেশি না, একটা দিন সময় দিবেন। এই কথাতেই তারা যেন আশার আলো দেখতে পেলেন। তারা তুলির কথাতেই রাজি হলেন। তুলি আর বসল না। তার মা বাবার ঘরটায় ঢুকে দরজায় খিল দিয়ে দিল। শহীদুল ইসলামরা কিছুক্ষণ তার বাড়িতে বাকিদের সাথে টুকটাক কথা বলে বিদায় নিলেন। যদিও যাওয়ার আগে তুলির সাথে একবার কথা বলতে চেয়েছিলেন, তবে তুলি তার শরীর খারাপ বলে কাটিয়ে দিয়েছে। তারা ভেবেছেন তুলি লজ্জায় তাদের সামনে আসছে না, অথচ তারা জানতেই পারল না তাদের এই একটা প্রস্তাবে তিনটে হৃদয় কতটা ক্ষতবিক্ষত হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, যাওয়ার সময় তারা দুরন্ত বা আকাশ কারোরই দেখা পেলেন না। তারা ভাবলেন হয়তো দুই বন্ধু আবার একসাথে কোথাও ঘুরতে গিয়েছে। তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আরো পরিচিত মানুষের সাথে দেখা করতে গেল। দুরন্ত এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে যতটা নির্জীব লাগছে, তাতে বোঝার উপায় নেই যে তার মনে কেমন ঝড় উঠেছে। দুরন্তর আজ প্রথমবার নিজেকে বড্ড অসহায় লাগছে। জীবনে এ পর্যন্ত কোনো দিন সে নিজের ভাগ্যের জন্য আফসোস করেনি, তবে আজ বড্ড আফসোস হচ্ছে। আজ যদি তার মা বাবা বেঁচে থাকত বা সে শহরে বড় কোনো চাকরি করত, তাহলেই তো সে তার রংতুলিকে নির্দ্বিধায় নিজের করার প্রস্তাব দিতে পারত, ঠিক যেমনটা আকাশের মা বাবা দিলেন। কেন তারও মা বাবা থাকলো না? কেন তার একটা পরিবার হলো না? কেন সে একজন স্বাবলম্বী হলো না? কেন? এই এত কেনর উত্তর নেই, কোথাও নেই। এতদিন ধরে গ্রামের মানুষ তাকে এসব বলতো, কিন্তু তার এসব কথা গায়ে লাগেনি। তার মতো মানুষ আর কজন আছে এই গ্রামে যে অন্যের বিপদে সবসময় এগিয়ে আসে? এসব নিয়ে যদিও সে গর্ব করে বলে বেড়ায় না, তবে মনের মধ্যে একটা প্রশান্তি পায়। তবে আজ কেন সেই প্রশান্তি খুঁজে পাচ্ছে না সে? তার মনে পড়ে তুলি গতকাল নিজেকে অভাগী বলে সম্বোধন করেছিল। কিন্তু আজ তার নিজেকেই সবচেয়ে বড় অভাগা মনে হচ্ছে। সে তো তাও তার মা বাবার সাথে দীর্ঘ 14 বছর কাটিয়েছে, কিন্তু দুরন্ত সে তো জানেও না এই দুনিয়ায় আদতেও তার মা বাবা নামক মানুষ দুজনের কোনো অস্তিত্ব আছে কিনা। দু ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়ে তার চোখ থেকে। সে তাচ্ছিল্যের হাসি হাসে। পুকুরের পানির দিকে তাকিয়ে মনে হচ্ছে তার ছায়াও আজ তাকে তাচ্ছিল্য করছে। সে চোখের পানি অবহেলায় মুছে উঠে দাঁড়ালো।
আর সিদ্ধান্ত নিল তার মতো অভাগার সাথে তুলির জীবন সে কিছুতেই জোড়াবে না। আকাশ খুব ভালো ছেলে, সাথে শহরে কত বড় প্রতিষ্ঠানে শিক্ষকতা করে। আর সে তো সামান্য বাউন্ডুলে। তুলির সাথে আকাশের বিয়ে হলে তার কষ্টের জীবনের পাঠ শেষ হয়ে যাবে। সে না হয় ভগ্ন হৃদয় সারাটা জীবন এই গ্রামে বাউন্ডুলেমি করেই কাটিয়ে দিবে। আর কিছু না হোক, অন্তত তার ভালোবাসার মানুষটা তো সুখে থাকবে। এর চেয়ে বড় প্রাপ্তিই বা আর কি হতে পারে। দুরন্ত ভাই। পরিচিত কণ্ঠ পেতেই সে দ্রুত নিজের চোখ মুছে মুখে মিছে হাসি নিয়ে ঘুরে তাকালো। ঘুরে তাকাতেই তুলির কান্নারত মুখশ্রীর দেখা মিলল। তুলিকে এক দেখায় কেউ পছন্দ করবে এমনটা নয়, তবে ভালো করে তাকালে এই শ্যামলা মুখের অধিকারী মেয়েটার চোখের মায় যে কেউ পড়তে বাধ্য। এই মায় পরেই তো দুরন্ত নিজের সবচেয়ে বড় সর্বনাশটা করল। তুমি সব জানতা তাই না দুরন্ত ভাই? তুলির কথায় তার থেকে চোখ সরিয়ে নিল দুরন্ত। আর এই মায়া বাড়তে দেওয়া যাবে না, নয়তো এবার খুব বড় অনর্থ হয়ে যাবে। পুকুরের পানির দিকে তাকিয়েই বলল, কি জানার কথা বলছিস তুই? দেখ না, বুঝার ভান ধইর না। আমি বিয়ের প্রস্তাবের কথা কইতাসি। ও হেইডা, না আমিও আইজ সকালেই জানছি। তুলির দুরন্তর এরকম খামখেয়ালির সাথে বলা কথাটা পছন্দ হলো না। আজই জানছো? আইচ্ছা মাইনা নিলাম তোমার কথা, কিন্তু জানবার পরও চুপ আসিলা কেন? কিছু বল নাই কেন? কি কমু আমি? রুকাইয়া আপায় তো কইলি হের কোনো আপত্তি নাই। আর আপত্তি থাকবার প্রশ্নও আসে না। আকাশ হহুত ভালা একখান পোলা। শহরে কত্ত বড় স্কুলে মাস্টারি করে। আর হের বাপ মায়ও তোরে কত্ত ভালোবাসে। ওনাগো কাছে গেলে তুই অনেক আদর যত্নে থাকবি, বুঝলি? তোর কষ্টের দিন এইবার শেষ হইব রে তুলি। তুই বরং রাজি হইয়া যা। কি হইব? কি হইব এত ভালা দিয়া? আমি চাইছি আমার ভালা। এই গ্রাম, এই পাড়া, আমার মা বাবার স্মৃতি, এইসব ছাইরা আমি কিছুতেই শহরে যাইতাম না। চাই না, চাই না, আমার ওই বিলাসী জীবন চাই না। আরে পাগলি মাইয়ার কথা হুনো। তোরে তো এক না এক সময় বিয়া করতেই হইতো, সেদিকে দিয়া তো তোর ভাগ্য ভালা যে না চাইতেন আকাশের মতো একটা ছেলে পাইছস। তাই বোকামি করিস না তুলি তুই। আমি কোনো বোকামি করতাসি না। আর কে তুলি? কিসের তুলি? তুমি আমারে তুলি কইয়া ডাকতেস কেন? আমি না তোমার রং তুলি। আইজ কি হইছে তোমার দুরন্ত ভাই? তুলি এইবার আর্তনাদ করে কথাগুলো বলে। তার আর সহ্য হচ্ছে না দুরন্তের অনর্থক বলা বাক্যগুলো। তার চিৎকারের পাখিরা ডানা ঝাপটে উড়ে গেল। আজ হয়তো তারাও মেয়েটির আর্তনাদ শুনতে চাইছে না। একটা জিনিস খেয়াল করছিস তুলি? তুই নিজেও কিন্তু আইজ আমার নামেই আমারে ডাকতেছিস, আর তুই নিজেই তো রংতুলি নামটা পছন্দ করিস না। তাই ভাবলাম বাকি দিনগুলা তোর পছন্দেই না হয় চলি, এরপর তো তুই শহরে চইলাই যাইবি। তুলি হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুটা সময়। আজ সে তার সামনে দাঁড়ানো মানুষটাকে চিনতে পারছে না। এতকাল এই মানুষটাই নাকি তাকে সব সময় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। এর আগেও তার জন্য কত বিয়ের প্রস্তাব এসেছে। অনেক বয়স্ক গুন্ডা ধনী বখাটে ছেলেদের পরিবার থেকে তাকে বিয়ের প্রস্তাব আসলেও দুরন্তর জন্য কেউ এগোতে পারেনি। আর আজ সেই মানুষটাই তাকে দূরে চলে যেতে বলছে। সে কি একটুও অনুধাবন করতে পারিনি তুলির মনে তার প্রতি হওয়া সুপ্ত অনুভূতির কথা? এটা কি শুধুই একপাক্ষিক ছিল তবে? তুলি এবার নিজের চোখের পানি মুছল। নিজের দুর্বলতা অপরপক্ষকে না দেখানোর বৃথা চেষ্টা মাত্র। ঠিক আছে, তুমি যখন বলতাস তখন তাই হইব। কিন্তু রুকাইয়া আপার আগে তো তুমি আমার অভিভাবক। এতকাল তো আমারে আগলাইয়া রাখলা, বিদায়ের আগে শেষ একখান উপকার কইরা দেও তাইলে। পৌরসু যখন খালা খালু আইব তখন তুমি নিজে আমার বিয়ার প্রস্তাবে সম্মতি দিবা। এতকাল বড় ভাইয়ের মতো ছায়া দিয়া রাখলা, শেষ পর্যন্ত থাকবা না, তা কেমনে হয় কও? শেষ বেলায় আমার বাবার কাজটা না হয় তুমিই করলা। কি করবা না দুরন্ত ভাই? দুরন্ত নিশ্চুপ হয়ে যায়। মুখ থেকে কথা বেরোতে চাইছে না। মন চিৎকার করে বলতে চাইছে, আমি তোর জীবনসঙ্গী হিসেবে সবসময় তোর পাশে ছায়ার মতো থাকবার চাইছিলাম রংতুলি। তোরে ছাড়া আমি বাঁচব কেমনে? এই কঠিন কাম আমার দ্বারা হইব না। দয়া কইরা এই কঠিন কাম আমারে করতে কইস না। আমি কেমনে বুকে পাথর চাপা দিয়া তোরে অন্যের হাতে তুইলা দিমু। কিন্তু মস্তিষ্ক বলে অন্য কথা। আকাশের মতো ছেলেই তুলির যজ্ঞ। যেখানে তার নিজেরই কোনো ঠিকানা নেই, সেখানে তুলিকে নিজের জীবনে জড়িয়ে কষ্ট ছাড়া তো কিছুই দিতে পারবে না সে। আজ তাকে কঠিন একটা কাজ করতেই হবে, যেভাবেই হোক। দুরন্ত কিছুক্ষণ চুপ করে ঠোঁটে মিথ্যে হাসি এনে বলল, হ করুম নাকে? আমাগো তুলির বিয়া হইব আর আমি সেখানে থাকুম না, তা কেমনে হয়? তুই চিন্তা করিস না তুলি, এতকাল যেমনে তোর সব কাজে পাশে ছিলাম, এই কাজেও আমারে পাশে পাবি তুই। তুলি স্তব্ধ হয়ে গেল।
তার সাথে কি হচ্ছে এসব? এটা যদি একটা দুঃস্বপ্ন হতো তবে তার থেকে বেশি খুশি আর কেউ হতো না বোধ হয়। তুলি জড়ানো গলায় বলল, তুমি এতটা পাষাণ হইও না বাউন্ডুলে সাহেব, এতটা পাথর মনের হইও না। খুব খারাপ করলা তুমি, খুব খারাপ। এই কথা বিড়বিড় করে বলে এক দৌড়ে চলে গেল সে। আর পিছনে ফেলে গেল ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। এতক্ষণে পুকুরের পানি থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি ছুটে যাওয়া তুলির দিকে তাকালো সে। তুলি যদি একটাবার পিছন ফিরে ছলছলে দুটি চোখের দিকে তাকত তাহলে কি এত সহজে দুরন্তকে পাষাণ হৃদয়ের বলতে পারত? এই এতক্ষণ পুকুরের পানিতে তারই প্রতিবিম্বের দিকে তাকিয়ে ছিল দুরন্ত। সে কি বোঝেনি দুরন্তর চোখ দুটো তারই মাঝে আটকে থাকে? সে কি একবারও বোঝেনি দুরন্তর মনের অবস্থা? তার মনে যে ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে তার আভাস কি কেউই পায়নি? না, আসলেই পায়নি। এই চারদিকের পরিবেশ কতটা শান্ত স্নিগ্ধ, অথচ এই প্রকৃতি দুরন্ত মনে হওয়া ভয়ঙ্কর ঝড়ের ছিটেফোঁটা লেশমাত্র পায়নি। দেখতে দেখতে একটা রাত চলে গেল। কেউ নিজেকে ঘরবন্দি করে অশ্রু বিসর্জনে রাত কাটালো, তো কেউ খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের সমীকরণ মিলাতে মিলাতে রাত পার করলো, আবার কারো কেটে গেল মনের সংশয় দূর করতে। অথচ তারা কেউ একে অপরের মনের খবর পেল না। সময়টা খুব দ্রুতই কেটে গেল বোধ হয়। আজ তুলির তাদের সিদ্ধান্ত জানানোর কথা, অথচ সে সকাল থেকে নির্বিকার ভঙ্গিতে কাজ করছে। তার কোনো দিকেই কোনো খেয়াল নেই। গতকাল সারাদিন ভেবে শেষে সবটা নিয়তি আর সময়ের হাতেই ছেড়ে দিয়েছে। তার জীবন এই অবধি তো এভাবেই কেটেছে, আজ আর চিন্তা করে সে কি বা পরিবর্তন করতে পারবে। তুলি আপা। হঠাৎ একসাথে বাচ্চারা তাকে ডাক দেয়। তুলি প্রথমে হকচকিয়ে গেল। বাচ্চারা দৌড়ে এসে তাকে চারদিক থেকে ঝাপটে ধরে। সবশেষে তাদের পিছনে এলো রুকাইয়া। কি ব্যাপার রুকাইয়া আপা? আইজ ওরা সব এই সময়ে আমার বাড়িতে যে? রুকাইয়া হেসে এগিয়ে গেলেন। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শহীদুল খালু ওগো এহেনে আইতে কইছে। হঠাৎ কইরা কেন? তখনই আগমন ঘটে শহীদুল ইসলাম ও সাফিয়া খাতুনের। কারণ ওদের তুলি আপার বিয়ে হবে আর ওরা থাকবে না, তা কি করে হয়? তাই তো ওদের আমি এখানে আসতে বলেছি। শহীদুল ইসলামের কথা শুনে তার দিকে তাকালো তুলি। সাফিয়া খাতুন এগিয়ে এসে তার মুখটা আগলে ধরে। দেখ, তোর একদিনের সময় কিন্তু শেষ। যদিও আমরা জানি তোর আপত্তি থাকবে না, তবুও আরেকবার জিজ্ঞেস করছি, তুই রাজি তো আমার ছেলের বউ হতে? তুলির কাছে এইটাই শেষ সুযোগ। তার খুব করে বলতে ইচ্ছে করছে তার অনেক আপত্তি আছে, কিন্তু কণ্ঠনালী ফুঁড়ে সেই কথা বের হতে চাইছে না। ভদ্র মহিলার আকুতি ভরা চোখ আর এক বুক আশা কিভাবে ভাঙবে সে? তারা তো ধরেই নিয়েছে তার বিয়েতে কোনো সমস্যা নেই। কতকাল পর মায়ের মতো স্নেহের একটা মানুষ পেয়েছে, আর কিছু না হোক এই মানুষটার ভালোবাসা পাওয়ার লোভেই যদি বিয়েতে রাজি হয়ে যায়, খুব খারাপ হবে কি? কিন্তু কেন এখন এই মুহূর্তে তার চোখ দুটো দুরন্তকে খুঁজছে? কেন তার বেইমান মনটা বারবার তাকেই ডাকছে? এই কেনর কোনো উত্তর এলো না, শুধু তার বুকটা শূন্য অনুভব করতে লাগলো। সে নত মস্তকে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। তবে কি আমরা নীরবতাকেই সম্মতি ধরে নিব? তার চঞ্চল চোখ দুটো দুরন্তকে খুঁজল শেষবারের মতো। কিন্তু শেষ পর্যন্ত দুরন্ত তো এল না। সে তো বলেছিল এই সময়টায় সে তার পাশে থাকবে। কই সে? তবে কি এই শেষ সময়ে সে তাকে ঠকিয়ে দিল? তুলি এবার থুতনি আরো মিশিয়ে ফেলে নিজের সাথে। ঠোঁট দুটো কামড়ে ধরে আপ্রাণ চেষ্টা করে নিজের কষ্ট লুকিয়ে রাখার, তবুও দুফোঁটা অশ্রু সকলের অলক্ষ্যে গড়িয়ে পড়ে। ওগো আকাশের বাবা, তুমি মিষ্টি নিয়ে এসো। আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। আজই আমি আমার সইয়ের মেয়েকে নিজের মেয়ে করে নিয়ে যাব। আমার এতদিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে গো আকাশের বাবা, সবাইকে মিষ্টি খাওয়াও। শহীদুল ইসলাম বাচ্চাদের সবাইকে মিষ্টি খাওয়ালেন নিজ হাতে। বাচ্চারা হৈহুল্লোড় করছে। ছুটকি এসে তুলিকে জড়িয়ে ধরে বলে, কি মজা আমাগো তুলি আপার বিয়া হইব। তুলি আপার জন্য একটা সুন্দর বর আইব, সাদা ঘোড়ায় চইরা একদম রাজপুত্তুরের মতন, আর আমাগো তুলি আপা লাল টুকটুকে শাড়ি পইরা তার জন্য অপেক্ষা করব। তারপর সেই ঘোড়ার চইরা আসা রাজপুত্তুর তোমারে তার সাথে ঘোড়ায় চইরা নিয়া যাইব, ঠিক আমার নানি যেরকম রূপকথার গল্পে কইছিল, একদম হেইরকম, তাই না? তুলি কিছু বলল না, শুধু ছুটকিকে জড়িয়ে ধরে চোখের জল ফেলল। তার মা বাবা মারা যাওয়ার সময়ই হয়তো সে সবচেয়ে বেশি কান্না করেছিল, আর এখন এত বছর পর আবার এত কাঁদছে। দুবারই তার কাছের মানুষগুলো হারিয়ে ফেলার জন্য তার কষ্টে বুকটা পুড়ে ছাই হয়েছে। শুধু পার্থক্য হলো প্রথমবার এই পৃথিবী থেকে তার মা বাবার অস্তিত্ব চিরকালের মতো হারিয়ে ফেলার জন্য, আর এইবার একটা মানুষের অস্তিত্ব থাকাকালীনও তাকে হারাতে হচ্ছে বলে। আজ আকাশ দুরন্তকে তুলিদের বাড়িতে যাওয়ার পথে জোর করে টেনে নিয়ে আসে।
দুরন্ত জানে আজ তুলির সিদ্ধান্ত জানার জন্য সাফিয়া খাতুনরা তার কাছে যাবে। তাই তো সেও যাচ্ছিল, তবে যাওয়ার পথে হুট করেই আকাশ তাকে এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছে বেশ কিছুক্ষণ ধরে। দুরন্ত বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে না এখানে আনার কারণ কি। সে কিছু পাথর নিয়ে পুকুরে ছুঁড়ে মারতে থাকে। কিরে মামা বিয়ে আমার, অথচ মুখ কালা করে বসে আছিস তুই? কষ্ট তো আমার হওয়ার কথা, কারণ আজকের পর থেকে আমার শান্তির দিন শেষ। দুরন্তের কাঁধে হাত রেখে উক্ত কথা বলল আকাশ। দুরন্ত চোখ মুখ কুঁচকে বলল, তুই এই কথা বলতে আমাকে এখানে টেনে এনেছিস? আরে না, তা কেন হবে? আমি তো অন্য কাজে এনেছি তোকে। কিন্তু এতক্ষণ ধরে তোকে দেখছি মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছিস যেখানে, এখন আমার মুখ কালা করে বসে থাকার কথা, তাই বললাম আর কি। দুরন্ত এবার হেসে বলে, তোর উল্টোটা বলা উচিত। তুলিকে তুই চিনিস না বলে এসব বলছিস, তবে একবার ওর সাথে মিশলে বুঝতে পারবি তোর ধারণা কতটা ভুল। ওর সাথে জীবন জুড়ে গেলে দুঃখ আশা তো দূর দূর থেকেই পালিয়ে যাবে। তুলি অনেক ভালো একটা মেয়ে। একটু আগলে রেখেই দেখিস, সে তোকে আরো বেশি আগলে রাখবে। দুরন্ত শেষের কথা বলার সময় কিছুটা আটকে যাচ্ছিল। আকাশ খেয়াল করে সবটাই। সে দুরন্তর কাঁধ জড়িয়ে ধরে বলে, আচ্ছা তাই, তা আর কি কি গুণ আছে তার? না মানে যাকে বিয়ে করছি তার ব্যাপারে সব জানতে হবে না? দেখতে গেলে এতকাল তুইই তো তিথিয়ার অভিভাবক ছিলি। কথাটা কেমন কটু লাগলো দুরন্তর। সে কি আর তুলির অভিভাবক থাকবে না? এতকাল যাকে ফুলের মতো আগলে রাখলো তাকে এক নিমিষেই হারিয়ে ফেলবে। দীর্ঘ শ্বাস ফেলল সে। দুরন্ত আকাশের সামনে বিরক্তি নিয়ে বসে থাকলেও মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করে। কেননা তুলিকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি দেওয়া তার পক্ষে সম্ভব না। এই প্রথমবার বোধ হয় সে কিছুটা স্বার্থপরের মতো কাজ করল। সেখানে গেলে সে হয়তো মুখে সম্মতি দিয়েই দিত, কিন্তু মন, সেটার যেই অবস্থা বর্তমানে, তাও শেষ হয়ে যেত তখন। শুধু দেহটাই অক্ষত থাকত। মানুষ বড্ড অদ্ভুত প্রাণী। যে কোনো পরিস্থিতিতে তারা লড়াই করার ক্ষমতা রাখে। নিজের মনের খবর গোপন করতে পারে। মনটা ভেঙে খান খান হয়ে গেলেও অপরপক্ষকে তার বিন্দুমাত্র খবর পেতে দিবে না। কি অদ্ভুত! কিরে, কোন ভাবনায় হারিয়ে গেলি? আকাশের কথায় দুরন্তর ধ্যান ভাঙল। সে তো তার জগতে হারিয়ে গিয়েছিল। ওই আর কি, তেমন কিছু না। তা বললি না যে তিথিয়া কেমন মেয়ে? তার আর কি বা এমন বিশেষ গুণ আছে যে সে সবার থেকে আলাদা হবে? দুরন্ত পুকুরে পাথর ঢিল মারল। সেটা কয়েক লাফ দিয়ে ডুবে যায়। সে সেদিকে তাকিয়ে বলে, কারো সম্পর্কে 2 মিনিট কথা বললেই তার সম্পর্কে জানা যায় না। আর সেখানে রং না মানে তুলির কথা বলতে গেলে সারাদিন পেরিয়ে যাবে, তবুও তার কথা বলে শেষ করা যাবে না। তুলি নিজেই একটা অসাধারণ মেয়ে, যাকে কারো সাথে তুলনা করার প্রশ্নই আসে না। হ্যাঁ, তাকে এক দেখায় হয়তো তোর কাছে অতি সাধারণ একটা মেয়ে মনে হবে, তবে তার চোখের দিকে একটা বার ভালো করে তাকালে তার মায় পা পিছলে পড়বি তুই। তার কাজল কালো আঁখি দুটোয় একবার তাকালে হারিয়ে যাবি। জানিস তুলি আসলে শক্ত খোলসে আবৃত নরম মনের মানুষ, যার উপরটা যতই শক্ত হোক, একটু স্নেহ একটু মমতা ভালোবাসা পেলেই মোমের ন্যায় গলে যায়। অবশ্য এককালে সেও একদম নরম মাটির মানুষ ছিল, তবে পরিস্থিতির জন্য সে নিজেকে শক্ত করেছে। আর গুণ? হা, তোদের শহরে চিরুনি তল্লাশি চালিয়ে দেখ, আশেপাশের 10 গ্রাম ঘুরে তার মতো গুণী মেয়ে আর একটা পাবি না। শেষের কথা বলে হেসে ফেলল দুরন্ত। সে আবার বলে, তবে সে অভিমানী। কথায় কথায় অভিমান করে বসে। একবার কি হয়েছিল জানিস, সে আমায় কিছু রং কিনে আনতে বলেছিল, কিন্তু বৃষ্টির জন্য আমি আর তার রং কিনে আনতে পারিনি। কিনে আনতে পারিনি বললে ভুল হবে, কিনে এনেছিলাম, তবে আমার বেখেয়ালির জন্য তার সব রং বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। সেই থেকে তার কি রাগ? এই জন্য না যে তার রং নষ্ট হয়েছে, বরং এই জন্য যে আমি কেন সেই বৃষ্টির মধ্যে তার জন্য রং কিনতে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, তুলি আমাকে ধমকের কণ্ঠে বলেছিল, বাউন্ডুলে সাহেব তোমারে কে কইছিল এই ধুম বৃষ্টির মধ্যে রং কিনা আনতে? দিন কি পালাইয়া যাইতেছিল? অন্য দিন গেলে কি হইত না? এখন যে বৃষ্টিতে ভিজলা রাতে যখন জ্বর আইব, তখন কে দেখব তোমারে? জানিস আমার আসলেই খুব জ্বর আসছিল সেইবার। মজার ব্যাপার হলো সেই তুলিই আমার জ্বর সারিয়েছে। ছায়া নিবাসে আমার মাথায় সারারাত জলপট্টি দিয়েছে। কবিরাজ দেখানোর সামর্থ্য ছিল না। 2 দিন ধরে সেই আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তুলেছে। অবশ্য তার রাগ তখনও পড়েনি, বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বটে। আকাশ খেয়াল করে কথাগুলো বলার সময় দুরন্ত চোখ দুটো বড্ড উজ্জ্বল দেখাচ্ছিল।
কথা বলার মাঝে তার মুখে লেগেছিল সেই স্নিগ্ধ হাসি যার দেখা সে গত 2 দিন পায়নি। আকাশ মুচকি হেসে তার পিঠ চাপড়ে বলল, বাহ, তিথিয়ার ব্যাপারে একটু বেশিই জানিস মনে হয়। এত কিছু তো বোধ হয় সেও জানে না নিজের সম্পর্কে। দুরন্তর এবার হুঁশ আসে। সে এতক্ষণ তুলিকে কল্পনা করে একটা ঘোরের মধ্যে তার সম্পর্কে বর্ণনা দিচ্ছিল। সে একটু ইতস্তত হয়ে বলল, আরে না না, ওইরকম কিছু না। আসলে এত বছর কাছ থেকে দেখেছি তো তাই জানি আর কি। আকাশ এবার তার হাত দুটো পিছনের দিকে এলিয়ে দিয়ে বিশাল আকাশের দিকে তাকালো। আর দুরন্ত পুকুরের পানিতে তাকিয়ে আবার নিজের পাথর ঢিল মারায় মত্ত হল। ক্ষণকাল তাদের মাঝে নীরবতা চলল। পুকুরে পাথর পড়ার টুপটাপ শব্দ আর মাঝে মাঝে কয়েকটা পাখির কিচিরমিচির শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। প্রকৃতির ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের দুজনের শরীর জুড়ে। গাছের পাতাগুলোও হেলেদুলে নড়ে উঠল। নীরবতা কাটিয়ে হুট করে আকাশের আকস্মিক প্রশ্ন করে, ভালোবাসিস? দুরন্ত আকাশের আকস্মিক প্রশ্নে অপ্রস্তুত বোধ করে। মানে? আরে একটা ছোট্ট প্রশ্নেই তোতলা হয়ে গেলি নাকি? সোজা বাংলায় তো বললাম, এইটাও বুঝলি না? আচ্ছা, আরো পরিষ্কার করে বলছি, কাউকে ভালোবাসিস বা কাউকে ভালোবেসেছিস কখনো? দুরন্ত হাফ ছাড়ে। এখনই দম আটকে যাচ্ছিল। সে কিছুটা আনমনা হয়েই উত্তর দেয়, হয়তো। আকাশের ভ্রু জোড়া কুঁচকে যায় তার উত্তর শুনে। এটা কোনো উত্তর হলো? এই প্রশ্নের উত্তর হয় হ্যাঁ নতুবা না। অন্তত এর ক্ষেত্রে মাঝামাঝি কোনো উত্তর নেই। আচ্ছা, এবার কোনো হেয়ালি না করে ঠিক করে বল। মিথ্যে বলবি না কিন্তু। ভালোবেসেছিস কাউকে? আকাশের কথায় দুরন্ত হেসে দিল। তুই তো এমন ভাবে বলছিস যেন তুই জেনে বসে আছিস আমি কাউকে ভালোবাসি কিনা। যদি জেনেই থাকিস তাহলে আর কষ্ট করে আমাকে জিজ্ঞেস করার মানে কি? আকাশ বিরক্ত হয়ে বলল, অনেক মানে আছে, সেটা তোর না বুঝলেও চলবে। আর কি বললি আমি জানি কিনা? হ্যাঁ ধরে নে জানি। জানি বলেই তোর মুখ থেকে শুনতে চাইছি ভালোবাসিস কাউকে। দুরন্তর চিন্তা হওয়ার কথা থাকলেও চিন্তিত হলো না। তার মনে হলো আকাশ তার কাছে শুধু জানতে চাইছে সে আদেও কাউকে ভালোবাসে কিনা। এবার সরাসরি আকাশের দিকে তাকালো। ভালোবাসি। আকাশ নীরব রইল। এবার সেও উঠে কয়েকটা পাথর নিয়ে পুকুরে ছুঁড়ে মারল, তবে কোনোটাই দুরন্তর মতো বেশি লাফিয়ে গেল না। নীরবতা কাটিয়ে আবারও প্রশ্ন করে, আচ্ছা, তোর কাছে ভালোবাসার মানে কি? আকাশের প্রশ্নে দুরন্ত এবার ঘাসের উপর শুয়ে পড়ল। মাথার নিচে দুহাত বেঁধে চোখ বন্ধ করে। আকাশ নিজেও তার পাশে শুয়ে নিশ্চুপ থাকে আর অপেক্ষা করতে থাকে তার উত্তরের। ভালোবাসা? ভালোবাসার সংজ্ঞা সবার ক্ষেত্রে এক নয়। আমার কাছে ভালোবাসার মানে ত্যাগ। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে সবসময় সুখী দেখা। তাকে আমারই হতে হবে এমন তো কোনো কথা নেই। যদি সে অন্য কারোর সাথে সুখী হতে পারে তাহলেই আমি খুশি। জানিস, নিজের ভালোবাসার মানুষটিকে সুখী দেখার মতো তৃপ্তি বোধ হয় অন্য কিছুতে নেই। আর মন? যেই মন তুই অন্য একজনকে দিয়ে দিয়েছিস তার কি হবে? যাকে তুই তোর সবটা দিয়ে ভালোবাসলি তাকে এত সহজেই অন্য কারোর হতে দিবি? দুরন্ত স্বভাব সুলভ হেসে বলে, আচ্ছা ধর তাকে আমি আমার করে নিলাম। কিন্তু দিনশেষে তাকে আমি খুশিতে রাখতে পারলাম না, মাথা গোজার মতো একটা ঘর দিতে পারলাম না, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করে দিতে পারলাম না, ভালো পোশাক বা অন্যান্য যা লাগে একটা সংসারে তার কিছুই দিতে পারলাম না। হ্যাঁ, এই কথা ঠিক যে একটা সংসারে দুজন মানুষের মনের মিলটাই মূল, কিন্তু তাই বলে বাকি নিত্যদিনের প্রয়োজনগুলোকেও তো অবজ্ঞা করে দিতে পারি না। আমি যেখানে নিজেই উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়াই, সেখানে তাকে নিয়ে একটা সুন্দর গোছানো সংসারের কথা চিন্তা করা নিতান্তই বিলাসিতা বই কিছু না। আর এটাই বাস্তব। এত না পাওয়ার মাঝে একদিন সে অতিষ্ঠ হয়ে যাবে। তার অনেক কষ্ট হবে যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আকাশ মনোযোগ দিয়ে দুরন্তর পুরোটা কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল, তবে আমার কাছে ভালোবাসা মানে ত্যাগ নয়। আমি তোর মতো অত উদার মনের নই ভাই যে একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তাকে অন্য কারো সাথে নাচতে নাচতে চলে যেতে দিব। আমি তাকে ভালোবাসি মানে সে আমারই, অন্য কারো হওয়া তো দূর, কেউ তার দিকে চোখ দিয়ে তাকালেও তার চোখ দুটি উপড়ে ফেলব। দুরন্ত হাসতে হাসতে গড়াগড়ি খায়। সে তার চোখের পানি মুছল। ওই যে বললাম, সবার কাছে ভালোবাসার সংজ্ঞা এক নয়। তোর কাছে ভালোবাসা মানে তাকে নিজের করে পাওয়া এবং তার সাথেই সারা জীবন থাকা। আর আমার কাছে আমার ভালোবাসার মানুষটাকে সবসময় ভালো থাকতে দেখা, তাকে সুখে থাকতে দেখাই প্রশান্তি। তার জন্য তো আমি নিজেকেও উৎসর্গ করতে পারি, সেখানে তার ভালো থাকার জন্য এইটুকু ত্যাগ কিছুই না। আকাশ দুরন্তর কথায় বিরক্ত হয়ে দীর্ঘ শ্বাস ফেলে। জানিস, কবি নজরুলের একটা কথা আমার এখন মনে পড়ছে খুব।
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না। তোর ক্ষেত্রে এই কথাটা ফলে, তবে ব্যতিক্রম হলো তুই তো নিজেই নিজের সুখকে লাথি মেরে কবর দিচ্ছিস। সেখানে তোর ভাগ্য সুপ্রসন্ন হওয়ার চিন্তা করাও পাপ। দুরন্ত উঠে দাঁড়ালো। আকাশের কাঁধ চাপড়ে গেয়ে উঠে। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। মর্মে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয়, ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সূর্য ডুবেছে বহু আগেই, সন্ধ্যা পেরিয়ে ধরণীর বুকে রাত নেমেছে। হেমন্তের সময় শহরে শীত না বোঝা গেলেও গ্রামে এ সময় থেকেই রাতের আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। তবে তুলিদের বাড়িতে আজ জমজমাট আয়োজন। সাফিয়া খাতুন তুলির মতো শুনে আর দেরি করেননি। তিনি সত্যি সত্যি শহীদুল ইসলামকে বলে আজকের মধ্যেই সব আয়োজন করে ফেলেছেন। ছায়া নিবাসের আর গ্রামের অন্যান্য বাচ্চারা তাদের তুলি আপার বিয়ে শুনতাই নিজেরাই তুলির বাড়ির উঠোন বিভিন্ন রঙিন কাগজের কারুকাজ করে সাজিয়েছে। আর বিকেলে খুবই সাদামাটা করে গায়ে হলুদের অনুষ্ঠানও করা হয়েছে। যদিও আকাশকে কোনো আনুষ্ঠানিকতায় পাওয়া যায়নি। সে তো আগেই এসব বিষয়ে থাকবে না বলে দিয়েছে, নতুবা সে এই বিয়েতে বসবে না। ছেলের এই জেদের কাছে হার মানতে হয় আকাশের বাবা মাকে, তাই তারা শুধু তুলিকে নিয়েই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে এসবে তুলি ছিল নির্বিকার, যেন সে কোনো যন্ত্রমানব। তাকে যা করতে বলা হচ্ছে সে তাই করছে। এই যে বর্তমানে সে ছুটকির রূপকথার গল্পের মতো লাল টুকটুকে শাড়ি পরে তার মা বাবার ঘরে বসে আছে। তার হাতে অনেক পুরনো সাদাকালো রঙের ছবির ফ্রেম, যেখানে সে তার বাবার কোলে তাকে জড়িয়ে ধরে আছে, আর তার বাবা তার মাকে এক হাতে জড়িয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। গ্রামে ছবি তোলার কোনো ব্যবস্থা নেই, তবে তার বাবার কোন এক ছাত্রের বাবা একটা ক্যামেরা নিয়ে এসেছিল যাতে সাদা কালো ছবি তোলা যায়। সেই ছাত্র এই ছবিটা তুলে ফ্রেম বাঁধিয়ে তাকে উপহার হিসেবে দিয়েছিল। ছবিটা তুলি সবসময় আলমারিতে কাপড়ের ভাঁজে রেখে দেয়। মৃত মানুষের ছবি নাকি ঝুলিয়ে রাখতে নেই, তাই তো সে প্রতিদিন একবার করে হলেও আলমারির কাপড়ের ভাঁজ থেকে ছবিটা বের করে দু চোখ ভরে দেখে। তুলির তার পরনের শাড়িতে হাত বুলায়। শাড়িটা তার মায়ের। আজ এত বছর পরও এই শাড়ি থেকে তার মায়ের শরীরের গন্ধ পাচ্ছে সে, যেন তার মা তাকে দুহাতে আগলে জড়িয়ে ধরে রেখেছেন। সাফিয়া খাতুন তুলিকে নতুন শাড়ি দিতে চেয়েছিলেন, তবে এই ক্ষেত্রে তুলি আপত্তি জানিয়েছিল। সে তার মায়ের স্পর্শ পেতে চেয়েছিল এই বিশেষ দিনে, যদিও এই দিনটা তুলির জন্য আনন্দের নয়, তবুও জীবনের নতুন অধ্যায় যাওয়ার আগে তো মা বাবার দোয়া নিতে হয়। ওই কার ট আকার এখন আর সম্ভব নয়, তাই সে না হয় তার মায়ের শাড়িতেই তাকে অনুভব করুক। তুলির সিদ্ধান্তে সাফিয়া খাতুন আপত্তি জানাননি, বরং খুশিই হয়েছেন। সন্ধ্যায় ছুটকি আর কিছু মেয়েরা তাকে সাজিয়ে দিয়েই চলে গেছে, কারণ তুলি একা থাকতে চাইছিল। আজ সারাদিনই বাইরে থেকে হই হুল্লোড়ের শব্দ আসছে, কিন্তু এখন হুট করেই শোরগোল শোনা যায়, বর আইছে বর আইছে। তুলির বুকটা মুচড়ে উঠে। তার হাতের ফ্রেমটার উপর টুপ করে কয়েক ফোঁটা অশ্রু পড়ে। আজ যদি তার বাবা বেঁচে থাকতো, তাহলেও কি তুলির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিত? তুলি জানে না সেটা। তবে এই দিনে অন্তত তার আপন মানুষ দুজনকে কাছে পেলে নিজের মনের দুঃখ তাদের জড়িয়ে ধরে কমাতে পারত। আজ এই আপন মানুষ দুজনের অনুপস্থিতি তাকে বড্ড পীড়া দিচ্ছে। এই তো আর একটু সময় পর অন্য কারো সাথে তার জীবন জুড়ে যাবে, সম্পূর্ণ অপরিচিত একটা ছেলের সাথে। তার মনের বিরুদ্ধে, অথচ সে প্রতিক্রিয়াহীনভাবে বসে আছে। আচ্ছা, ছেলেটা তাকে বিয়ে করতে রাজি হলো কেন? তুলি শুনেছিল শহুরে ছেলেরা গ্রামের মেয়েদের বিয়ে করতে চায় না, তারা নাকি আধুনিকা শিক্ষিতা মেয়েকেই তাদের অর্ধাঙ্গিনী করতে পছন্দ করে। আগে তুলি এসব শুনে নাক সিটকাত।
কেন শহরের ছেলেরা গ্রামের মেয়েদের এমন তুচ্ছ করবে? গ্রামের মেয়ে বলে কি তাদের মন নেই? তারা শিক্ষিত বা আধুনিকা নাই হতে পারে, কিন্তু অন্যান্য ঘরের সব কাজে তো তারা পটু। সংসার করতে এর চেয়ে বেশি আর কি লাগে? তবে আজ তুলির নিজেকেই চড় মারতে ইচ্ছে করছে তার অমন চিন্তার জন্য। সে কি তখন জানতো সংসার করতে গেলে মনের মিলটাই বড়? কাজে দক্ষ অদক্ষ হওয়া বা আধুনিকা শিক্ষিত হওয়ার থেকে যার সাথে বিয়ে হবে তার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলা, তাকে ভরসা করা, বিশ্বাস করা, এসবই একটা সংসার টিকিয়ে রাখার মূল মন্ত্র। সে তো এখনো বুঝে উঠতে পারে না আকাশের মতো একজন তাকে বিয়ে করতে রাজি হলো কি করে। তুলি আর ভাবতে পারে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে জীবনের নতুন মোড়ের অপেক্ষা করতে থাকে। আর মনে প্রাণে দোয়া করে যাতে কোনোভাবে একটা মিরাকেল ঘটে যায়। তাতে যদি তার বিয়ে ভেঙে যায় তাতেও তার কোনো আফসোস নেই। সে সারা জীবন অবিবাহিতা হয়ে থাকতেও রাজি। অন্তত এতে করে তার গ্রাম আর তার মনের মানুষটাকে তো আর ছেড়ে যেতে হবে না। দেখ, আমার কিন্তু এভাবে সংসেজে বসে থাকতে একদম ভালো লাগছে না। অনেক ফাজলামো হয়েছে, এবার এসব বন্ধ কর, পরে ঝামেলা হলে একটা কেচ্ছা রটে যাবে, তখন কিন্তু আমি তোকে ছাড়ব না। আরে বন্ধু, আর একটু। এই তো আর কিছুক্ষণ পর কাজী এলেই তোকে উঠিয়ে আমি বসবো। এত প্যারা নিচ্ছিস কেন বলতো? আরে বিয়ে তোর নাকি আমার? তোর দেখেই তো প্যারা নিতাসি। শালা, তুই আমারে কি মুসিবতে ফেলাইছস? তোর কথায় তখন তাল মিলানোই আমার সবচেয়ে বড় ভুল হইছে। তুই কখন তাল মিলাইলি? তখন তরে জোর করে রেডি করা লাগছে আমার। তো রেডি করতে কে কইছে? যেখানে তোর রেডি হওয়ার কথা সেখানে আমারে রেডি করাই বসায় রাখছিস। যদি একবার ভুলে তোর জায়গায় আমার বিয়ে হয়ে যায়, ভাবতে পারতেছিস কি হইব? সেইটাই তো চাইছি। শেষের কথাটা বিড়বিড় করে বলে আকাশ যা দুরন্ত শুনতে পারে না। সে কিছু বলতে যাবে তখনই একজন বলে উঠল, জামাই বাবা, চলেন আপনেরে বৈঠকখানায় নিয়া যাই। দুরন্ত প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। তার বড্ড অস্বস্তি হচ্ছে। অথচ আকাশ তার পাশে কি নির্বিঘ্নে বসে আছে। মনে হচ্ছে বিয়ে আকাশের নয়, দুরন্তর। তো কাহিনী হলো, আজ সারাদিন আকাশ দুরন্তকে আর কাছছাড়া করেনি। এই সেই বলে নিজের সাথেই রেখেছে। বিকেলে নিজের বাসায় এনে তার পরিবর্তে দুরন্তর উপর বরের পোশাক ধরে দেখে সাইজ মিলে কিনা। এরপর দুরন্ত জিজ্ঞেস করলে সে দুরন্তকে বোঝায় আজ সে কনেপক্ষের সাথে একটা মজা করবে, যে সে পাত্রপক্ষ হয়ে যাবে আর বর হবে দুরন্ত। দুরন্ত এসব শুনে সাথে সাথে নাকচ করে দেয়। তার ভয় হয় এর জন্য তুলির না জানি কোনো অসম্মান হয়। কিন্তু আকাশ তার কোনো কথাই শুনে না। সে জোর জবরদস্তি করে তাকে বর সাজিয়ে দেয় এবং তাকে আশ্বস্ত করে সে কাজী আসার সাথে সাথেই সে তার সাথে অদলবদল করে নিবে। এক পর্যায়ে দুরন্ত হাল ছেড়ে দেয়। আকাশ বড্ড জিদ্দি। তার সাথে পেরে ওঠা অসম্ভব। কিন্তু এখন অবস্থা তার প্রতিকূলে যাচ্ছে মনে হয়। আকাশ মুখে মাস্ক পরে তার পাশে বসে আর সে জামাই বেশে। তার পাগড়ির সাথে ফুলপুতির সংমিশ্রণে তৈরি পর্দা, যার জন্য কেউ তার মুখ দেখতে পায় না। তাকে উঠোন থেকে উঠিয়ে বৈঠকখানায় এনে খাটে বসানো হয়। অদ্ভুত ব্যাপার হলো, তাকে নিয়ে যাওয়ার সময় সে আকাশকে দেখতে পায় না। বৈঠকখানায় খাটে বসানোর পর দুরন্ত দরদর করে ঘামতে থাকে। তার এই মুহূর্তে নিজেকে অসহায় মানুষের থেকেও অসহায় লাগছে। একদিকে তুলি তার হবে না এই দুঃখ, অন্যদিকে আকাশের তাকে এভাবে বর সাজিয়ে বসিয়ে রাখা। কেউ একবার জানলে তুলির কি হবে, এই ভাবতেই তার মাথা ঘুরাতে শুরু করে। সে একবার পাগড়ি খুলে ফেলতে নেয়, তবে পর মুহূর্তেই থেমে যায়। সে অস্থির হয়ে পাগড়ির পর্দার ফাঁক দিয়েই আকাশকে খুঁজতে থাকে, তবে কোথাও খুঁজে পায় না। হঠাৎ তার চোখ পড়ল শহীদুল ইসলামের উপর। সে ঘরের এক কোণে ফোনে কারো সাথে কথা বলছে। দুরন্ত অস্থিরতায় তার পা দুলাতে শুরু করে। এই ঠান্ডার মধ্যেও তার কপাল ঘামে ভিজে ওঠে। কি জামাই বাবা, কোনো সমস্যা? সমস্যা হইলে টামাগো কও, লজ্জা পাইও না। দুরন্ত অপ্রস্তুতভাবে না সূচক মাথা নাড়ল। সে জোরসর হয়ে বসে। কিছু করলেই সে এখন ধরা পড়ে যাবে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে কিভাবে এখান থেকে নিস্তার পাবে। তার আশেপাশে সবাই এমন ভাবে আছে যে সে এক পা উঠলেও সবাই এগিয়ে আসবে তার সমস্যা জানতে। হঠাৎ কারো ধাক্কায় তার হুঁশ ফিরে। সে নিস্তার পাওয়ার উপায় খুঁজতে এতটাই মগ্ন ছিল যে কখন কাজী এসে তাকে কবুল বলতে বলছে সে শুনেই নেই। এতক্ষণ কে কি বলেছে কোনো কথাই তার কান ভেদ করে মস্তিষ্কে যেতে পারেনি। কাজী সাহেব আবার কবুল বলতেই দুরন্ত এবার সিদ্ধান্ত নেয় সে নিজেই সব বলে দিবে। এখনই না বললে বিরাট ভুল হয়ে যাবে। সে উঠতে নিলেই একটা হাত তার কাঁধ চেপে ধরে তাকে বসিয়ে দেয়। খবরদার কোনো রকম ঝামেলা পাকানোর চেষ্টা করবি না এই শেষ মুহূর্তে। চুপচাপ যা করতে বলা হয়েছে কর।
মনে রাখি সেখানে আমাদের চেয়ে তিথিয়ার মান সম্মান বেশি জড়িয়ে আছে। কোনো ঝামেলা হলে তার প্রভাব তিথিয়ার উপরেই বেশি পড়বে। দুরন্ত শহীদুল ইসলামের এমন আস্তে স্বরে বলা হুমকিতে চুপ হয়ে যায়। শহীদুল ইসলাম হয়তো আকাশ ভেবে তাকে এভাবে বলছে। কারণ দুরন্ত এখন বেশ ভালোই বুঝতে পারছে আকাশের এই বিয়েতে মতো নেই। তার মতো থাকলে এখন তাকে এই পরিস্থিতিতে থাকতে হতো না। তার এই মুহূর্তে আকাশকে খুন করতে ইচ্ছে করছে। আজ তার জন্য তুলির মানসম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। আবারও কবুল বলার শব্দে ঘোর ভাঙে তার। দুরন্ত সামনে তাকতেই দেখল শহীদুল ইসলাম একটা রুমাল তার দিকে এগিয়ে দিয়েছেন। দুরন্ত নিঃশব্দে তা নিয়ে মুখ মুছে নিজেকে শান্ত করে। বড় একটা দম নিয়ে ধীর গতিতে 3বার কবুল বলে তুলিকে নিজের অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করে নেয়। কে হতো ইচ্ছারা বা দর ছেলে পালাচ্ছিস কোথায়? বা বাব বাবা তুমি? হ্যাঁ আমি আর কাউকে আশা করছিলি নাকি? ন ন না না আর কাকে আশা করব? কি ব্যাপার বলতো হঠাৎ এভাবে তোতলাছিস কেন? ঘাড়ে ভূত চেপেছে? চাপলে বল এখনই সেই ভূতকে চাপকে সিধে করে দিই। শেষের কথাটা আকাশের কান টেনে চিবিয়ে চিবিয়ে বললেন শহীদুল ইসলাম। মূলত আকাশ দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দুরন্তর কার্যকলাপে এতক্ষণ নজর রাখছিল। সে কবুল বলতেই আকাশ নিশ্চিন্ত হয় যেন তার ঘাড় থেকে বড় একটা বোঝা নেমে গেছে। সে ধীরে ধীরে পা টিপে বাড়ির পিছনের দিকে উল্টো পথে পালাচ্ছিল, তখনই ধাক্কা লাগে কারো সাথে। শহীদুল ইসলাম দুরন্ত কবুল বলতেই সেখান থেকে চলে এসে অপেক্ষা করছিলেন কখন আকাশ এই পথে আসবে। আঙ্কেল ওভাবে কান টেনে লাভ নেই, ওনাকে বরং দড়ি দিয়ে বেঁধে রাখুন, নয়তো আবার হাত ফসকে বেরিয়ে যাবে। আকাশ ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতেই চমকে উঠে। এ কি অধরা তুমি? হ্যাঁ গো আমি। দেখতে এলাম আমার ভীতু তোতলা হবু বর মশাইয়ের কাণ্ড। আকাশ বেককল হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে শহীদুল ইসলামের হাত থেকে রেহাই পেতে ছুটোছুটি করছিল, তাও এখন থেমে গেছে। শহীদুল ইসলাম তাকে সেভাবেই তাকে টেনে সত্যি সত্যি একটা চেয়ারে বসিয়ে বেঁধে দেন। অধরা আক্তার আখি আকাশের কলিগ ওরফে হবু স্ত্রীও বলা যায়। আকাশ গ্রামে আসার আগে তাকে কথা দিয়েছিল যে সে গ্রামের বাড়ি থেকে ফিরে এসে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, কিন্তু মাঝে গ্রামে এসে সে বিয়ের কথা বলতে না বলতেই সাফিয়া খাতুন তার সাথে তুলির বিয়ে ঠিক করেন। আকাশ আর কাউকে বলার সুযোগই পায়নি। ওইদিকে আগেই অধরার পরিবারের সাথে সে অনেক সাহস করে বিয়ের ব্যাপারে কথা বললে তারা তার মা বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলেছিল। অধরার আকাশের ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টের নতুন লেকচারার। মাস 8 আগেই জয়েন হয়েছে। মূলত প্রতিদিন কাজের সূত্রে বিভিন্ন কথায় কথায় নিজেদের জানার মাধ্যমেই তাদের প্রণয় ঘটে। তাদের প্রেম কাহিনী লম্বা নয়। তারা দুজনেই দুজনকে পছন্দ করেছে। মাঝে মধ্যে কাজের শেষে টুকটাক কথা বলেছে, একে অপরের সম্পর্কে জেনেছে। তাদের গল্পটা আর 5টা অসাধারণ প্রেমকাহিনীর মতো নয়, বরং খুবই সাদামাটা। অল্প কয়েক মাসে কি আর ভালোবাসা হয়? তবে তাদের হয়েছে, নয়তো একদিনেই সুদূর শহর ছেড়ে অধরা গ্রামে আসতো না। আর আকাশই বা তার বিয়ের কথা শোনা মাত্রই অধরাকে ফোনে সবটা জানাতো না। হ্যাঁ, সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি, তবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে তো পেরেছে। আজ সে নিজেই এখান থেকে পালিয়ে শহরে চলে যেত অধরাকে বিয়ে করতে, তবে তা আর হয়ে ওঠেনি। অবশ্য সে ভাবতেও পারেনি অধরা গ্রাম অবধি চলে আসবে। ওকে হা করে দেখার সময় পরেও পাবি এখন আসল কাহিনী বল। ফোনে অধরা তখন কি বলল যে দুরন্ত নাকি তিথিয়াকে ভালোবাসে? এসব কি সত্যি? আকাশ এবার চোখের পাতা ফেলে এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল অধরার দিকে, কিন্তু অধরা মুখ ঘুরিয়ে রেখেছে। আকাশ এবার শহীদুল ইসলামের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। এক এক করে সবটাই বলে দেয় তাকে। সবটা শুনে শহীদুল ইসলামের রাগ কমার বদলে বেড়ে যায়। আকাশ তাকে সবটা আরো আগে জানালে কাহিনী এই পর্যন্ত আসতো না। তাও ভালো, আজ বিকেলে সে আকাশের ফোনে অধরার ফোনটা ধরেছিল। কিছুক্ষণ আগেই সে ফোনে অধরাকে বলে এখানে নিয়ে এসেছেন। বিকেলে অধরা আকাশ ভেবে ফোনের অপর প্রান্ত থেকে জানায় সে গ্রামে এসেছে আর বিয়ের কাহিনী সবটাই বলেছিল নিজের মতো করে, যার কারণে শহীদুল ইসলাম পুরো ব্যাপারটাই জেনে যায়। আর জানার পরপরই এদিকটা সামলে নিয়েছেন। সরি বাবা। চুপ, আর একটাও কথা বলবি না তুই? জানিস তোর জন্য আজ তোর ওই মেয়েটার কত বড় ক্ষতি হতে পারত। গ্রামের মানুষ এরকম ঘটনা ঘটলে মেয়েদের ঘরবন্দি করে ফেলে, আর তার উপর মেয়েটার কোনো পরিবারও নেই যে তাকে আগলাবে। আর এই মেয়ে
অধরাকে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিস তাকেও এমন একটা অনিশ্চয়তায় ফেলে রেখে এসেছিস যে তাকে গ্রাম অবধি চলে আসতে হয়েছে। আকাশ অনুতপ্ত বোধে মাথা নিচু করে ফেলল। অধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। আকাশের কথা শোনার পর 1 সেকেন্ডের জন্যও নিজেকে শান্ত রাখতে পারেনি। সে কিছুতেই মানতে রাজি নয় যে আকাশ তাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করবে। আকাশ যদিও তাকে আশ্বস্ত করেছিল তবুও সে ভরসা পায়নি। শেষ পর্যন্ত সে একাই চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার বাবা তাকে একা কিছুতেই যেতে দিবে না। তার বাবা তো ধরেই নিয়েছে আকাশ তাদের মেয়েকে ঠকিয়েছে। তারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। এমন কিছু হলেও তারা গিয়ে প্রতিবাদ করবে এরকম বল তাদের নেই। আর আকাশকে তিনি একবারই দেখেছেন, তার খারাপ লাগেনি, কিন্তু এক দেখায় কি আর মানুষ চেনা যায়। তবে তার মেয়ের পাগলামি দেখে আজ বাধ্য হয়েই তিনি এখানে নিয়ে এসেছেন, নতুবা জীবনেও আকাশের মুখ দর্শন করতেন না তিনি। কিন্তু সে আসার পথে রবের কাছে বারবার প্রার্থনাও করেছেন তিনি যা ভাবছেন তা যেন মিথ্যে হয়। এখানে এসে শহীদুল ইসলামের সাথে কথা বলে তিনি এক পর্যায়ে স্বস্তি অনুভব করেন। পুরোটাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যদিও আকাশের উচিত ছিল সবটা জানানো। আকাশের বাবা, এখন যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিবে। একবার তো ভুল সিদ্ধান্তের জন্য সইয়ের মেয়ের জীবনটা আরেকটুর জন্য নষ্ট করতে নিয়েছিলাম, এইবার আর কোনো ভুল হবে না। সাফিয়া খাতুনের কথা শুনে আকাশ আবারও চমকে ওঠে। তিনি যেভাবে তুলির সাথে তার বিয়ে দিতে চেয়েছিলেন তাতে এখন তার স্বাভাবিক থাকার কথা নয়। সাফিয়া খাতুন অধরার কাছে গিয়ে তার মুখ আগলে চোখের জল মুছিয়ে দেয়। এরপর শহীদুল ইসলামের দিকে তাকিয়ে ইশারায় কিছু বুঝিয়ে অধরা নিয়ে চলে যান। শহীদুল ইসলাম অধরার বাবার হাত ধরে বললেন, ভাই, আমাদের ছেলের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত, আপনি দয়া করে আমাদের মাফ করে দিবেন। আরে না না ভাই সাহেব, এসব কি বলছেন আপনি, এটা নেহাতই একটা ভুল বোঝাবুঝি ছিল। এবার তিনি অনুরোধের সুরে বললেন, তবুও দোষটা যেহেতু আমাদেরই, তাই আমরা আপনার কাছে আপনাদের মেয়েকে আমাদের বৌমা করার প্রস্তাব দিচ্ছি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তো। অধরার বাবা তৃপ্তির হাসি হাসলেন। ছেলে মেয়ে নিজেরাই নিজেদের পছন্দের সঙ্গী যেখানে বেছে নিয়েছে সেখানে আমার আপনার আপত্তি করার প্রশ্নই আসে না। তবুও তাদের কাছ থেকে আরেকবার জেনে নিলে ভালো হয় বলে আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা প্রবাদ আছে না, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আমি ভাই একবার এই জন্মের শিক্ষা পেয়ে গেছি, বারবার বেলতলায় গিয়ে মাথা ফাটাতে চাই না। শহীদুল ইসলামের কথা শুনে তিনি উচ্চ স্বরে হেসে দিলেন। আর আকাশ এখনো বেককল বনে বসে আছে। এবার অধরার বাবা তার দিকে এগিয়ে গেলেন। তা বাবা, আপনার কোনো আপত্তি আছে কি? আপত্তি থাকলে এখনো বলতে পারেন, আমি তাহলে আমার মেয়ের বিয়ে অন। আকাশ বাকি কথা বলতে না দিয়েই দ্রুত বলে, না না, আমি রাজি, আমি রাজি। অধরাকে আমিই বিয়ে করব। আকাশের উত্তরে আরেক দফা হাসাহাসি হলো। এরপর আর কি, একটা ঘোরের মাঝেই তাদের বিয়ে হয়ে যায়। তুলি মূর্তির ন্যায় চুপটি করে বসে আছে বিছানায়। ঘণ্টা খানেক আগেই তার বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশেপাশের সবাই নানান কথা বলছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু কোনো কথাই তার কানে ঢুকছে। বিয়ের সময় কে যেন তাকে তাগাদা দিয়ে বলল কবুল বলতে, আর সেও যন্ত্রের ন্যায় 3 বার কবুল বলে দিল। তার অনুভূতিগুলো যেন অনেক আগেই মরে গেছে। একটু পরে বরকে কনের পাশে বসিয়ে দরজা আটকে তারা চলে যায়। দরজা আটকানোর শব্দে তুলি নিজেকে আরো গুটিয়ে বসে। তার মনে এখন কেমন ভয়, অস্বস্তি বোধ সব একসাথে জেঁকে ধরেছে। তারা চলে যেতেই দুরন্ত উঠে দাঁড়িয়ে পাগড়ি একটানে খুলে ফেলে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে অস্থির হয়ে ঘরের মধ্যেই পায়চারি করা শুরু করে। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে, তার অদ্ভুত লাগছে সবকিছু। আকাশের ব্যাপারটা বুঝলেও বাকিদের ব্যাপারটা বুঝতে পারে না। গ্রামের কোনো বিয়ে দুরন্তকে ছাড়া হয় না, অথচ এখানে একবারও তার নাম নিল না কেউ, কিন্তু কেন? সে অস্থির গতিতে পায়চারি করতে থাকে ঘর জুড়ে। আচমকা তুলির জড়ানো কণ্ঠ শুনে তার পদযুগল থেমে গেল। বাউন্ডুলে সাহেব। তুলি ছল ছল নয়নে তার দিকে তাকিয়ে। বেশ অনেকক্ষণ ধরে অপর পক্ষ থেকে কোনো কথা না এসে এভাবে পায়চারি করতে দেখায় তুলি একবার চোখ তুলে তাকিয়েছিল। তখন আকাশের জায়গায় দুরন্তকে দেখতে পেয়েই অবাক হয় সে। তুলি বিছানা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দুরন্ত সামনে এসে দাঁড়ায়। তার কাপা কাপা হাতগুলো দুরন্তর মুখমণ্ডলে ছুঁয়ে যায়। দুরন্তর অস্তিত্ব অনুভব করতেই তুলি আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে দুরন্তর বুকে। এতক্ষণে নিজের মধ্যে সব চাপা কান্না বের করে। বাউন্ডুলে সাহেব, তুমি আমারে ছাইরা যাইও না, দয়া কইরে যাইও না। আমি পারুম না তোমারে ছাইরা, এই গ্রাম ছাইরা থাকতে।
আমি মইরা জামু বাউন্ডুলে সাহেব, মইরা জামু। তুলি দুরন্তকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একই কথা বারবার বলতে থাকে। দুরন্ত তুলির কান্নার মাঝে কাঁপুনি অবধি টের পায়। তার নিজেরও চোখ ভিজে ওঠে। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে দুরন্তর পা জড়িয়ে ধরে। দুরন্ত এবার নিজেকে আটকায় না। সেও তুলিকে উঠিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের অশ্রু বিসর্জন দেয়। তুলি এখন তার বিবাহিতা স্ত্রী। দুনিয়া উল্টে গেলেও এই বন্ধন মিথ্যে হবে না। তার উপর দুরন্তর বৈধভাবে সম্পূর্ণ অধিকার আছে। এমন কথা কইতে নাই, এমন কথা কইতে নাই। এসব কথা বুকে বড্ড লাগে রে রংতুলি। তোর কিছু হইলে যে এই দুরন্ত বাঁচব না রে। তুই জানিস তোরে ছাড়া তোর বাউন্ডুলে সাহেবের কোনো অস্তিত্ব নাই। তোরে যে আমি বড্ড ভালোবাসি রংতুলি, খুব ভালোবাসি। দুরন্ত কান্নারত কণ্ঠে এমন স্বীকারোক্তি শুনে তুলি স্তব্ধ হয়ে গেল। এই কথাটা শুনতে সে কতটা সময় অপেক্ষা করেছে। কতটা ব্যাকুল ছিল শুধুমাত্র তার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবে বলে। তুলি দুরন্তকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমিও তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমারে কখনো ছাইরা যাইও না, কখনো না। জামু না, কখনো জামু। তোর হাত আমি আর সারা জীবনে ছাড়ুম না রংতুলি, কখনো ছাড়ুম না। এভাবে কতটা সময় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজেদের দুঃখ প্রকাশে পার করল তাদের জানা নেই। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে তারা একে অপরের থেকে সরে আসে। বাইরে থেকে আওয়াজ এলো, দুলাভাই তুলি আপা, তোমাগো শহীদুল চাচা সাফিয়া চাচি তাগো বাড়িতে ডাকছে, তাড়াতাড়ি আসো। এমন কথা শুনে দুজনেই সচকিত হয়ে উঠল। তুলি দুরন্তর দিকে চিন্তিত ভঙ্গিতে তাকালো। এতক্ষণে তার খেয়াল হলো দুরন্ত এখানে কি করছে। এখানে যে এখন তার থাকার কথা নয়। তবে এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো না আর। দুরন্ত দরজা টান দিতেই তা খুলে যায়। এরপর সে তুলির হাত ধরে তাকে নিয়ে বেরোয় শহীদুল ইসলামের বাড়ির উদ্দেশ্যে। আকাশদের বাড়ির উঠোনে আসতেই দুরন্ত আর তুলি বর্ষর একটা ঝটকা খেল। আকাশ একটা মেয়ের পাশে বসে তার সাথে কথা বলছে, আর মেয়েটা লাল শাড়ি পরে নববধূ বেশে বসে আছে। শুধু তাই না, তাদের বাড়ির উঠোনে তারা ছাড়াও বেশ কিছু অপরিচিত মুখ দেখতে পারছে, কিন্তু দুরন্তর জানা মতে আকাশের দিক থেকে অন্য কারোর আসার কথা নয়। ওহ, তোরা এসে পড়েছিস, যাক ভালোই হলো। এবার তোরাও গিয়ে আকাশদের পাশে বসো। সবার সামনেই আমি আলাপচারিতা সেরে নেই। তারা কিছুই বুঝতে পারে না। তবে আকাশের নজর দুরন্ত উপর পড়তেই তার উজ্জ্বল মুখমণ্ডল ফাটা বেলুনের মতো চুপসে গেল। ওদিকে অধরা তুলিকে দেখতেই মিষ্টি করে হেসে তার দিকে এগিয়ে গেল। অগত্যা আকাশও তার পিছু নেয়। অধরা এসে একদিক থেকে তুলিকে জড়িয়ে ধরে। তুমি বুঝি তিথিয়া? তুলি শুরু হ্যাঁ বোধক মাথা নাড়ল। তুমি আসলেই খুব মিষ্টি দেখতে। আমি অধরা, আকাশের স্ত্রী। আসলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তাই আজ বিয়ের বর অদলবদল হয়ে গেছে। তুলি অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। কোনো কথাই তার বোধগম্য হয় না। অধরা তাকে নিয়ে তার পাশের চেয়ারে বসিয়ে এক এক করে সমস্ত ঘটনা বলে। পুরো কাহিনী শুনে তুলি তবদাখেল। এত কাহিনী ঘটে গেছে এইটুকু সময়ের মধ্যে, অথচ তারা এসবের বিন্দুমাত্র আঁচ পায়নি। তবে মন থেকে লাখো শুকরিয়া আদায় করে রবের নিকট। আজ এই ভুল বোঝাবুঝির জন্যেই তো সে দুরন্তকে তার স্বামী রূপে পেল। তবে তুলি কিছুটা লজ্জাও পায়, কেননা তার মনের কথা দুরন্তর আগেই সবাই বুঝে বসে আছে। অধরা তার অবস্থা আন্দাজ করতে পেরে হেসে বলল, আরে লজ্জা পেলে তো দেখি তোমায় আরো সুন্দর লাগে। আমাদের দুরন্ত ভাই বুঝি এই জন্যই তোমার প্রেমে পড়েছে। ইস, কি সব কন আপনে। ওইরম কিছু না। আচ্ছা তো কেমন কিছু শুনি। তুলি লজ্জায় লাল হয়ে যায়। আর চোখে তাকিয়ে দেখে অধরা ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সে এবার ভালোভাবে দেখে তাকে। আসলেই অধরা খুব সুন্দরী। তাকে এক দেখায় যে কেউ পছন্দ করবে। তুলি এবার বলে উঠে, আচ্ছা আপনি আকাশ ভাইয়ারে খুব ভালোবাসেন তাই না? তুলির আকস্মিক কথা এবার অধরা অপ্রস্তুত বোধ করে। সে তার নজর লুকানোর চেষ্টা করে। এবার তুলি সুন্দর করে হাসল। অধরার হাত ধরে বলল, আপনি খুব ভালো আপুমনি। আপনের জায়গায় অন্য কেউ থাকলে কখনোই এত সহজে সব মাইনা নিতে পারত না। এসব কি বলছো তুমি? এখানে কারোর দোষ নেই। সামান্য একটা ভুল বোঝাবুঝি ছিল মাত্র।